সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1309তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে অনেক দিন পর স্টুডিওতে আসছি, অনেক দিন পর রেকর্ড করতে বসছি। দীর্ঘ অনেকগুলো দিন অনেক বেশি অসুস্থ ছিলাম। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া যে ক্যামেরার সামনে আবার বসতে পেরেছি বা কথা বলার সৌভাগ্য তিনি দান করেছে। বন্ধুরা, জীবনের গল্পের আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে শোনাবো আমাদের চট্টগ্রামের ভাই ড্রাইভার আলাউদ্দিনের জীবনের মর্মান্তিক এক দুঃখজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী স্ত্রীকে মাফিয়াদের হাতে তুলে দেয় স্বামী। এক ড্রাইভার ভাই তার সুন্দরী বউকে মাফিয়ার হাতে তুলে দেয়। অনেকেই হয়তো ভাবছেন টাকার জন্য, না, সে তার বউকে মাফিয়ার হাতে তুলে দিয়ে একটা টাকাও নেয় না। এবং বউকে কেন সে মাফিয়ার হাতে তুলে দেয় এটা শুনলে রীতিমতো আপনি আঁতকে উঠবেন। আজকের গল্পটা শুধু গল্পই না, আমার কাছে মনে হয় যে প্রতিটা পরিবারের জন্য একটা শিক্ষাও বটে। আমরা অনেক সময় স্ত্রীরা বা স্বামীরা আমাদের প্রিয় জনদের কাছে অনেক কিছু গোপন করি। অনেক সময় স্ত্রী তার স্বামীর কাছে সব কথা বলতে চায় না, অথবা স্বামী তার স্ত্রীর কাছে সব বিষয় শেয়ার করতে চায় না। একটা স্ত্রীর এই দুনিয়ার উত্তম বন্ধু হচ্ছে তার স্বামী, আর একটা স্বামীর এই দুনিয়ার উত্তম বান্ধবী হচ্ছে তার বউ। আর এটাই যদি আমরা মানতে পারি, তাহলে প্রতিটা সমাজেই, প্রতিটা পরিবারেই ঘটবে সুখের স্পন্দন। ঘটবে না ড্রাইভার আলাউদ্দিনের জীবনের মতো এমন, আলাউদ্দিন ভাইয়ের পরিবারের মতো এমন মর্মান্তিক ঘটনা। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই আলাউদ্দিনের জীবনের গল্প জুড়ে আলাউদ্দিন ভাইয়ের গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আলাউদ্দিন ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর বড় একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বন্দরনগরী চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক অজপাড়া গায়ে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মাওলানা সহ আমাদের এলাকার মসজিদের ইমাম। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের পরিবারটা অনেক ধর্মীয় এবং ধার্মিক একটা পরিবার। আমার বাবা মসজিদে 5 বার আজান দিয়ে মানুষদেরকে ডাকে এবং ইমামতি করে মানুষদেরকে নামাজ পড়ায়। তার পাশাপাশি আমার বাবা বাংলাদেশের বড় বড় মাহফিলগুলোতে উপস্থিত হয়। আমার বাবা একজন নামকরা বক্তা ছিলেন সেই সময়কার। বাবা আমার ভাইদেরকে যতটা না ভালোবাসতো, আমার বড় যে 2 ভাই আছে তাদেরকে না যতটা ভালোবাসতো তার থেকেও অনেক বেশি ভালো বাবা আমাকে বাসতেন। বাবা আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। বাবা ভাবতেন বাবার মতো আমিও একদিন অনেক বড় একজন আলেম হব। কিন্তু দুঃখের বিষয়, আমি আলেম না হয়ে বাবার ঘরে একটা জালিম হলাম। ছোটোবেলা থেকে আমি প্রচণ্ড রকমের দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম। আমি প্রচণ্ড রকমের দুষ্টুমি করতাম এবং এত বেশি দুষ্টুমি করতাম যার কারণে আমার মা খুব রেগে যেত। মা প্রতিনিয়ত আব্বার কাছে আমার নামে বিচার দিত এবং বিচার দিলে পরে আমার আব্বা বারবার আমার মাকে বলতো যে তুমি এরকম করো না, দেখো আমাদের আলাউদ্দিন একদিন দুনিয়া পাল্টে দেবে। একদিন আলাউদ্দিন আমার থেকেও অনেক বড় মাপের একজন ভালো মানের বক্তা হবে। এরকম করে আমার বাবা তখন আমার মাকে বোঝাতো, কিন্তু এরপরও আমার মা প্রতিনিয়তই আমাকে বকাঝকা করে যেত। আমার বড় 2 ভাইয়ের প্রতি আমার আব্বার এরকম আকর্ষণ ছিল না, এরকম মন মানসিকতা ছিল না যে আমার বড় 2 ভাই অনেক কিছুই করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার বড় 2 ভাই বাবার স্বপ্ন পূরণ করলো, কিন্তু আমি গেলাম ছাড়ে খাড়ে। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 7 বছরের কাছাকাছি। ওই সময় আমাদের একেবারে বড় যে বোনটা আছে, আমার বড় বোনের বিয়ের অনুষ্ঠান হয়। বড় বোনের বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছিল। তো যখন বড় বোনের বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছিল, পাড়াপড়শি আসছে, বড় ভাইয়ের বউকে দেখছে, বড় আপুকে দেখছে, এবং দেখার পরে বিয়ের যেদিন হবে আমি কত পরিমাণে দুষ্ট ছিলাম দেখেন। এর আগের দিনে ওই সময় আপনার ক্যাসেট প্লেয়ার পাওয়া যেত, তাও এত অ্যাভেলেবেল ছিল না যেগুলোতে আমরা গান শুনতাম, হয়তো এখনকার জেনারেশন চিনবে না। তো ক্যাসেট প্লেয়ার আমি তখন ভাড়া করে নিয়ে আসি, ভাড়া করি বলতে আমার এক মামাতো ভাইয়ের সাথে কথাবার্তা বলে 7 বছর বয়সে আমি তখন এটা ভাড়া করে নিয়ে আসি দোকান থেকে। বুঝছেন কত পরিমাণের পাকনা ছিলাম। এবং রাতের বেলায় যখন আমি গান ছাড়ি, হলুদ মেহেন্দির গান লাগাই দিই, মুহূর্তের মধ্যে আমার আব্বা দৌড়ে এসে এটা একটা আসার দেয়। তো আব্বা তো আসলে বুঝতে পারে নাই
আব্বু খুব রেগে গেছিলো এবং রাগের মাথায় এসে এই ক্যাসেট প্লেয়ারটাকে আছাড় দেয় এবং এইটা ভেঙে ফেলে। ওই সময়তে এইটার অনেক দাম ছিল, অনেক মূল্য ছিল। তো আমার মামাতো ভাই আমার থেকেও বড়। এবার মামাতো ভাইকে দোকানদাররা ধরছে যেটা আমি তো নিলি, ভেঙে ফেললি, এটা জরিমানা দিতে হবে। শেষ পর্যন্ত জরিমানা দেওয়ার টাকা আমার মায়ের কাছে ছিল না, আমার বাবার কাছে ছিল না। সর্বোপরি আমার মা করলো কি, তার কিছু গয়নাগাটি ছিল, মানে যেটা আমার মায়ের শেষ সম্বল আর কি, আমার মা ওইগুলো বিক্রি করে আমার মামাতো ভাইকে দিল এবং দেওয়ার পরে ওই লোককে তখন পরিশোধ করা হলো এই ক্যাসেট প্লেয়ার ভাঙার জন্য। একটা পর্যায়ে বাবা খুব রেগে গেল এবং রেগে গিয়ে বলল যে এভাবে তো হতে পারে না, আলাউদ্দিন আমাদের কোনো কথাও শোনে না, আমাদের কাছেও আসে না, এবং সর্বোপরিও প্রচণ্ড রকমের দুষ্টামি করে, ওরা এই বাড়িতে রাখবই না। খুব ছোট বয়স আমার বাবা তখন আমাকে মেরে একরকম বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপরে আমি আমার নানু বাড়িতে চলে যাই এবং নানু বাড়িতে গিয়ে আমি আগে না যতটা খারাপ ছিলাম তার থেকেও আরও বেশি খারাপ হয়ে যাই। নানু বাড়িতে গিয়ে আমি উচ্ছৃঙ্খল খারাপ ছেলেপেলেদের সাথে মিশতে থাকি, ওদের সাথে এইখানে যাই ওইখানে যাই, বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করি, এবং জীবনটা না আগে যতটা কঠিন ছিল বর্তমানে আমার জীবনটা তার চেয়েও আরও বেশি কঠিন হয়ে গেল, আরও বেশি কঠিন হয়ে গেল। আমি কোনোভাবেই আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। এরকম করতে করতে আমার বয়স তখন 13 থেকে 14 বছরের কাছাকাছি, বুঝুন 14 বছরের একটা ছেলে। ওই সময়টাতে আমার এক মামা ছিল ট্রাকের ড্রাইভার, উনি ট্রাকের ড্রাইভারই করে। তাই বলতেছিল যে যাবি নাকি, আমি ঢাকায় যাবো ট্রিপ নিয়ে, মানে আমার বয়স অনেক বড়। তাই আমি বললাম আমারে নিবেন, বলে হয়তো লইয়া যাবো, যাবি? আমি বললাম যাবো। পরে মামার সাথে আমি তখন ট্রাকের মধ্যে উঠে বসলাম, এই প্রথম আমার ট্রাকে জার্নি। এবং ট্রাকে ওঠার পরে মামা তখন আমাকে এই প্রথম ঢাকায় নিয়ে গেল, এবং ঢাকায় আমি রং বিরঙ্গের শহর দেখলাম। এর আগে আমি জীবনে কখনো ঢাকায় যাইনি, এই প্রথম ঢাকা শহরে গেলাম, চিটাং শহরে গেলাম। এবং যাওয়ার পরে আমি মামারে বললাম মামা আমি আপনার সাথে থাইকা যাব। ওই সময় কিন্তু আমি পড়াশোনাও করতাম না, আমি পড়াশোনাও ছেড়ে দিই, মানে পড়াশোনাও করি না। তাই মামারে বললাম যে মামা আমি আপনার সাথে থাইকা যাই, আপনি আমার আপনার সাথে রাখা দেন। মামা বলে না না না, তোরা রাখা যাবে না, তোর নানু যদি শোনে তাহলে আমাকে আস্ত রাখবে না, আমি তোরা রাখতে পারবো না। পরে আমি বললাম মামা আমি যদি আমার নানুরে রাজি করাইতে পারি তাহলে কি আপনি আপনার ট্রাকের মধ্যে হেল্পার হিসেবে আমায় রাখবেন? বলে তোর তো বয়স অনেক কম, তোর তো হেল্পারই করার মতো বয়স হয় নাই, এরপরেও যদি তোর নানি বলে তাহলে আমি তোরা রাখবো, তোর নানুমণি যদি বলে তাহলে আমি রাখবো। তাই আমি তখন ওনার সাথে কথাবার্তা বলে নানুর কাছে গেছি, নানুরে যেয়ে বললাম নানু এমন এমন আমি ওনার সাথে ড্রাইভিং শিখবো, আমি ট্রাকে উঠে যাব। তো ওই দিন আমার মা আবার বেড়াইতে আসছিলো আমাদের বাড়িতে, মা বেড়াইতে আসছে মানে নানু বাড়িতে। পরে এইটা বলার পর আমার নানু বলে না 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 খবরদার, ট্রাকে যাওয়া যাবে না, কারণ ট্রাক অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, হাত পা হারিয়ে ফেলে, ট্রাকে যাওয়া যাবে না, এটা করা যাবে না। পরে আমার মা বলতেছে যে ওর তো কিছুই হইলো না, না হইলেও পড়াশোনা, না হইলেও কোনো কাজ শিখা, তাই ট্রাকে গেলে তো অন্তত ড্রাইভিংটা শিখতে পারবো, আপনি দিয়ে দেন। আমার নানু বলে এটা তুই কী বলস, না 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 ওরা ট্রাকে দেওয়া যাবে না, মানে নানু দিতেই রাজি না। একটা পর্যায়ে মা তখন খুব খেপে গেল আমার নানুর সাথে, যে আপনি এত আদর ভালোবাসা ওকে দেখাচ্ছেন কেন, লাভ কি? ও তো ছোটোবেলা থেকেই লাফাঙ্গা, আমাদের কোনো কথা শোনে না, আমাদের কোনো কথা মানে না, ওরে এত আদর ভালোবাসা দেখা লাভ নাই, ওরে আপনি দিয়ে দেন। এবার আমার মা যখন নানুরে চাপ দিল, নানু তখন অনেকটা চুপ হয়ে গেল। নানু তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, কিসের ট্রাক, কোথায় শিখবি, আমি কালকে যাব, গিয়ে ওর সাথে কথাবার্তা বলবো এবং বলে এরপরে তোরা পাঠাবো। তো এরপরের দিন হলো কি, নানু ওই ড্রাইভারের কাছে গেল, গিয়া ওনার কাছ থেকে সম্পূর্ণ শুনে আসলো যে আমি কিভাবে থাকবো, কোথায় খাবো, এই সেই বিষয়ে। পরে উনি বললো যে আমি আমার সাথে রাখবো এবং খাওয়া দাওয়া সব আমার সাথেই হবে, আপনি কোনো চিন্তা করবেন না। এগুলো বলার পরে নানু তখন একটা পর্যায়ে কিছুটা রাজি হলো, যে ঠিক আছে, যেহেতু আমি কোনো কাজ কাম করি না, বাড়ির মধ্যেই বউ করে ঘুরে বেড়াই, এভাবে তো থাকলে আরও নষ্ট হয়ে যাব, আরও খারাপ হয়ে যাব। ওইখানে গেলে যদি আমি অন্তত ড্রাইভিংটা শিখতে পারি, ট্রাক ড্রাইভার হই, তাতেও খারাপ কি। পরে একটা পর্যায়ে নানু তখন আমার ওই ট্রাক ড্রাইভারিতে পাঠিয়ে দিল। আমি তখন ওই ট্রাক ড্রাইভারিতে চলে গেলাম, হেল্পার হিসেবে প্রথমে জয়েন করি। এবং হেল্পার হিসেবে জয়েন করার পরে ভালোই ছিল, দিন রাতগুলো আসলে খারাপ না। আমি মামার সাথে থাকি, মামা আমারে খাওয়া দাওয়াতে অনেক যত্ন করতো, মানে এত ভালোবাসতো বলার মতো না। আপনি বিশ্বাস করবেন না, মাত্র 1 থেকে 1.5 বছরে আমি ট্রাক চালাইতে পারি। মানে আমি অতটা লম্বা টম্বা ছিলাম না, হাইট আমার অতটা ভালো ছিল না, কিন্তু আমি ট্রাকের সিটে বসে ট্রাক চালাইতাম, মানে খুবই কম বয়সে। তাই মামা হাসতো যে এত কম বয়সে কেউ গাড়ি চালাইতে পারে। এবং তখন থেকে আমি মোটামুটি পাকাপোক্ত ড্রাইভার হয়ে পড়ি। 2021 আমার 21 থেকে 22 বছর বয়সে পরে আমি হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স করি 2022-এ। মানে আমার যখন 22 বছর বয়স, ওই বয়সে আমি তখন ড্রাইভিং লাইসেন্স করি। এবং 22 বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স করার পরে মামাই তখন আমাকে একটা কন্টেনার ঠিক করে দেয়, একটা কোম্পানির কন্টেনার। আমি তখন ওইখানে হচ্ছে ড্রাইভিং করি, বিভিন্ন ওদের মানে কুরিয়ারের মাল বিভিন্ন জায়গায় নিয়ে যায়, মানে বিভিন্ন জেলায় নিয়ে যাই।
তখন এটাই করতাম, এবং এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা যেত যে মানে চিটংয়ে ফিরতে পারতাম না, 5 দিন 6 দিন 7 দিন চলে আসতো, বাট চিটংয়ে ফিরা হইতো না। তো এরকম করতে করতে ভাবলাম যে না, আমি আর এটা চালাবো না, আমি ডিপো ট্রাক চালাবো, মানে ডিপোতে যে ট্রাকগুলো থাকে এগুলো চালাবো। এরপর আমি ডিপো ট্রাকে ঢুকে গেলাম, মানে ডিপোতে সার্ভিস করতেছি। এমন করতে করতে একদিন আমার এক বন্ধু ছিল আর কি, ওর সাথে ওর নাম হচ্ছে রাতুল, ও ড্রাইভার, আমার থেকেও আরও বড় সিনিয়র ড্রাইভার, কিন্তু আমার সাথে সম্পর্ক ভালো, আমরা তুই তাই করে সম্পাদন করি। রাতুল একদিন দেখলাম টিপ মেরে আসার পরে একদম সাইজাটাই মানে আপনার গোসল করে, মাথার মধ্যে শ্যাম্পু করে গোসল করে একেবারে জেল টেল দিয়ে একবারে সুমসাম হয়ে কই জানি সেন্টেন মেরে যাচ্ছে। তো আমিও তখন গোসল করে বের হয়েছি, বারান্দায় বসে আছি। আমরা তখন ডিপুর মধ্যে যে আবাসিক ছিল, আবাসিকের মধ্যেই থাকতাম, আমিও থাকতাম, রাতুলও থাকতো। একটা পর যে আমি রাতুলকে বললাম, কিরে কই যাস, এরকম ভুংবাং সাইজামে যা কই রওনা দিলি? বলতেছে তোর ভাবির কাছে যাবো, আমারে বলে। আমি তখন বললাম, বা তুই বিয়ে করলি কবে, আমারে তো দেখাইলি না। বলে এটা তোর এমনভাবেই চাইলে তুইও যেতে পারিস, এরকম করে আমারে বলে। আমি তখন বললাম, এটা কি ধরনের কথা, এমনভাবেই তুইও যেতে পারিস? বলে হ্যাঁ, যাবি নাকি? আমি বললাম, কই যাবি, আমারে বলতে এত সাজুগুজু কইরা সেন্টেন মাইরা। বলে তুই বেটা ড্রাইভার হইছিস, সাজু একটা সিগারেট খাস না? আমি সিগারেট খাইতাম না, মানে আমার এটা মানে পছন্দ ছিল না। অনেকেই বলতো যে ড্রাইভিং করলে স্মোক করতে হয়, তা না হলে অ্যাক্সিডেন্ট হয়, এটা ওইটা কত হামকেই কথাবার্তা, কিন্তু আমি কখনোই স্মোক করতাম না, কখনোই করতাম না। এবং ও আমারে বলে, তুই সিগারেটও খাস না বেটা, তুই কিসের ড্রাইভার, আয় আজকে তোরা এক জায়গায় নিয়ে যাবো। তেমন করে যখন জোরাচুরি করতেছে, আমি তখন ভাবলাম যে আমার তো আজকে আর টিপ নাই, আর কালকেও টিপ নাই, মানে কালকেও ফ্রি আছে। ভাবলাম ও কই লইয়া যায়, তাহলে যাই। এরপরে আমি ওর সাথে বেরোলাম, এবং বেরোয়ার পরে ও তখন রিক্সা নিল। রিক্সা নিয়ে আমাদের ডিপো থেকে মোটামুটি খানিকটা দূরের একটা জায়গায় গিয়ে থামলো। থামার পরে আমারে বলো, চল এই জায়গায় হাইটা যাবো। তাই আমি বললাম, আমি যেটা ভাবছিলাম আর কি, যে হয়তো ওর আবার গার্লফ্রেন্ড থাকে, আবার প্রেম প্রীতি করে, তো রিলেশন করে। ভাবলাম যে কোনো গার্লফ্রেন্ডে মনে হয় দাওয়ারটাও দিছে, বাসায় যাবো, এরকম কিছু একটা। আমি কিন্তু ওইটা স্বপ্নও কল্পনা করি নাই ভাই। এরপরে হইলো কি, হাঁটতে শুরু করছে, হাঁটতে অনেকটা দূর গেছে। যাওয়ার পরে আমারে বলে যে, আলাউদ্দিন তুই কি যাবি? আমি বললাম, আরে ভাই এই পর্যন্ত হাঁটাই এখানে পর্যন্ত নিয়ে আসলেন, আর এখন আমার জিজ্ঞেস করতেছেন যাবো কিনা, না গেলে তো আমি এ পর্যন্ত কখনোই আসতাম না। পরে আমারে বলে যে, গেলে আবার কাউরে বলে দিবি না তো ডিপুতে গিয়া? আমি বললাম, না, ডিপুতে গিয়া কাউরে বলবো কেন, আর আপনি আমার এমন কোন জায়গায় লয়ে যাবেন যেটা ডিপুর লোকজনদেরকে বললেও আপনার অনেক সমস্যা হয়ে যাবে? বলে অনেক বড় ধরনের সমস্যা হবে, এই জন্য বলতেছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, জান আমি মানে কারো কাছে বলবো না, আপনি আমার নিয়ে চলেন। বলে আচ্ছা ঠিক আছে। পরেও আমার কী করলো, ভিতরের দিকে নিয়ে গেল, মানে ভিতরে বলতে ওই মানে একটা জায়গায় নিয়ে গেলো, নিয়ে যাওয়ার একটা মানে হোটেল আর কি, এক কথায় বলতে গেলে আবাসিক হোটেল, ওইখানে নিয়ে গেছে। তো ওইখানে যাওয়ার পর আমি বুঝে গেছি যে ওর আসলে মনস্তাপটা কি, ও কোথায় আসছে। পরে আমারে বলে, তুই পছন্দ করে একটা নিয়ে নে। আমি বলছি, ভাই দেখ, এগুলো আমার পছন্দ না, মানে এগুলো আমার পছন্দ না, এটা আমি করতে পারবো না, এটা আমি পারবো না। পরে বিশ্বাস করুন, ও খারাপ কাজ করছে, কিন্তু আমি করিনি, আমি হোটেলের মধ্যেই বসেছিলাম। পরেও আস্তে আস্তে বলে, সবাই যে বলে তুই শালা নেগেটিভ, আসলেই তুই পুরোই নেগেটিভ। এই জীবনে কোনো মানুষ দেখলাম যে কিনা আবাসিক হোটেলে গিয়ে খারাপ কাজ না করে চলে আসে? ওই বেটা, ওখানে বসে থাকার জায়গা, ওখানে গিয়ে মানুষ খারাপ কাজ করে, আর তুই কোনো কিছু না করেই চলে আসলি। আমি তখন বললাম, ভাই তুমি তো জানো যে আমি কোন পরিবারের সন্তান, আমার বাবা একজন নামকরা আলেম এবং মসজিদের ইমাম, আমার ভাইয়েরা দুজনে মাওলানা এবং বড় মাপের মাওলানা, সো আমি ওই পরিবারের সন্তান হইয়া এরকম কাজ করতে পারি? ও আমারে বলে, তুই বেটা আসলেই একটা অসাধারণ মানুষ রে। যাই হোক, এরপরে চলে আসলাম। এবার মাঝে মাঝে ও আমারে যাইতে গেলে আমার ডাকে। এবার আমি আরেকদিন ওর সাথে গেছি, কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য না। আসলে কি জানেন, আমি ওখানে গেলে একটা বাস্তবতার সম্মুখীন হই, কত সুন্দর সুন্দর মেয়েরা আছে এই ধরনের কাজ করে, এবং আবার দেখা যায় অনেক ছেলেরাও যাচ্ছে, অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেরা, এরকম করে একদিন 2 দিন 3 দিন মাঝে মাঝে যাইতাম, কিন্তু করতাম না। এমন করতে করতে একদিন হলো কি, হঠাৎ করে আমি একটা মেয়ে দেখলাম। মেয়েটা ছিল ওই যে শয়তানের প্রলোচনায় পড়ে গেছি। মেয়েটাকে দেখার পরে দেখলাম মেয়েটা হিন্দু, মাথার মধ্যে সিঁদুর পরা, শাখা পরা, তো এরকম ছোটোখাটো দেখতে অনেক সুন্দর। আমার আবার হিন্দু মেয়েদেরকে খুব ভালো লাগে, মানে আমার ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে একটা হিন্দু মেয়েরই বিয়ে করব, এরকম একটা প্ল্যানিং ছিল আর কি। এবং হিন্দু মেয়েদেরকে দেখতে আমার খুব ভালো লাগতো, মানে আমার ভিতরে এক ধরনের মানে অনুভূতি জায়গা, মানে কেন জানি ওই যে হিন্দুদের অনুষ্ঠানে যাইতাম, তো বাবার চোখ মুখ ফাঁকি দিয়া, মায়ের চোখ ফাঁকি দিয়ে হিন্দুদের অনুষ্ঠানে যাইতাম, হিন্দু মেয়ে ওখান থেকে আমার পছন্দ। পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। মানে ওই হিন্দু মেয়েটা দেখলাম, দেখার পরে আমার ভিতরে একটু লাগলো। আমার বন্ধু আবার খেয়াল করছে যে আমি হিন্দু মেয়েটার দিকে তাকে আছে। পরে বলে, কিরে যাবি নাকি এটার কাছে? আমি বললাম, মেয়েটার বয়স অনেক কম, মানে একদম কম বয়স্ক, শাড়ি পরে আছে। পরে আমি বললাম, হিন্দু মেয়ে তো আমার পছন্দ, আর বয়সও কম,
কিন্তু বুঝতেছি না যাবো কিনা। তা আমার বলে কেন যাবি না কেন? আরে যা। আমি বললাম ভাই যাবো যে, কিন্তু ভাবতেছি যে আমি তো জীবনে কখনো এই ধরনের কাজে যাই নাই, এখন যাওয়াটা কি ঠিক হবে কিনা, বা এটাকে মানে কিভাবে কি করব। এর মধ্যে ও তখন আমার ফতুয়া দিয়ে বসে, জীবনে একবার করা জায়েজ, মানে আমারে বলে যে যে কোনো কাজ জীবনে একবার করা জায়েজ। আমি বললাম যে জীবনে একবার করা জায়েজ? বলে হ্যাঁ, যে কোনো কাজ জীবনে একবার করা জায়েজ আছে, তুই যা। এরকম করে বলতেছে। যখন বলতেছে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। এই প্রথম আমি তখন এই খারাপ কাজে উপলব্ধ হয়ে মানে এই মেয়েটার সাথে আমি একটা রুমের মধ্যে যাই। তো আমি এতটাই বোকা ছিলাম, ওইসব তো আর বলার মতো না, বাট আমি কিছুই করতে পারিনি। ওইখানে গিয়ে বসেছিলাম, মেয়ের সাথে গল্প গুজব করছে, কথাবার্তা বলছি, বইলা আমি আবার বেরিয়ে চলে আসছি, মানে কিছুই করি না, বেরিয়ে চলে আসছি। এখন আসার পরে তুইও আমারে বলতেছে, মানে আমার ওই বন্ধু আমারে বলতেছে কিরে কীরকম হইলো? আমি বললাম না রে দোষ, কিছুই হয়নি, আমি গল্প করছি, কথা বলে চলে আসছি। ওমা, এরপরে আমি কি করতাম, ওর সাথে যেদিনে যাইতো, ও কিন্তু 2-3 দিন পর পর যাইতো, মানে ঢাকায় একটা টিপ মেরে এসে যাইতো, একটা টিপ মেরে এসে যাইতো। ওর এটা ছিল খাবারের মতো, মানে পেটে ভাত না খেলে যেরকমও চলতে পারে না, ওই জায়গাটা না গেলে ওর জীবন বাঁচছে না, এমন একটা অবস্থা। তো কী করলাম, ওর সাথে আমি আবারও গেছি। এবার যাওয়ার পরে আমি আবারও মেয়েটারে নিলাম, আবারও রুমে গেলাম, ওরকম গল্প গুজব করছি, আবারও বেরিয়ে চলে আসছি। এভাবে 2-3 দিন কাটার পরে মেয়ে আর আমার সাথে যায় না এবার রুমে। আমার সাথে যায় না। ম্যানেজার বলতেছে কিরে যাবি না কেন? বলে দূর মিয়া, উনি ভিতরে নিয়ে শুধু গল্প করে, গল্প করে ছাইড়া দেয়, ওনার সাথে যাবো না। পরে আমার বন্ধু আমার বলে দেখছস, রাতুল বলতেছে দেখছস তোর মান সম্মান আর কিছু আছে? হ্যাঁ তোর বেটা, তোর কোনো সম্মানই নেই, মেয়েটা তোর অপমান করে দিল। এরপরে ওই ম্যানেজার বলতেছে তো কথা বললে সমস্যা কি, তোরা তো টাকা দেয়, এমনি তো আর কথা বলে না, কথা বলুক আর যাই করুক, যেহেতু টাকা দেয় তাহলে যাওয়াই লাগবে, তুই যা। পরে মেয়েরে ধমক দেয়, ধমক দেওয়ার পরে মেয়ে ওই দিন ভিতরে ঢুকে, মানে ওইটার ভিতরে ঢুকার পরে আমারে বলে কি ব্যাপার, আপনি এরকম মানে টাকা দিয়ে এখানে বসে গল্প করে চলে যান কেন? মানে আপনার কি কিছু করতে ইচ্ছা করে না? আপনি কি হিজড়া? আমি বললাম না আসলে আমি হিজড়া না, কিন্তু আমি কখনো এই ধরনের কোনো কিছু করি নাই। আমার বাবা হচ্ছে আলেম, মানে আমার পরিচয়ের মানে আমার হচ্ছে বাবা মায়ের পরিচয় দিই বা আমার বংশের পরিচয় দিই। তো মেয়েটা হাসে, হাসা বলে জানেন এই লাইনে যারা আসে সবাই ফেরেস্তা, ওদের কথা শুনলে মনে হইতে ওদের থেকেও ভালো মানুষ দুনিয়া তার কেউ নেই। আমি এই লাইনে আজকে অনেক বছর, তো আপনাদের এরকম সুশীল সমাজের মানুষের কথা শুনতে শুনতে না কানগুলো পুরো জ্বালাফলা হয়ে গেছে। আমি বললাম আপনি এই লাইনে অনেক বছর, কিন্তু আপনাকে দেখে তো মনে হয় আপনার বয়স অনেক কম। বলে হ্যাঁ, চোখের দেখা থেকে আর বয়স বোঝা যায়? আমি বললাম না না না, সত্যি আপনাকে দেখলে মনে হয় যে আপনার বয়স আসলেই কম। মেয়েটা বলে হ্যাঁ আমার বয়স আসলেই কম। তাই আমি বললাম আপনি হিন্দু? বলে হ্যাঁ আমি হিন্দু। আমি বললাম ও আচ্ছা ভালো, তা আপনার পরিবারে কে কে আছে? বলে কেউ নেই। আমি বললাম মানে বুঝি নাই। বলে আমার বাবা মা দুজনেই মারা গেছে, এবং তারা মারা যাওয়ার পরে আমি আমার একটা পিসির কাছে বড় হয়েছি, পিসির বাসায় থাকি, এবং সেখান থেকে পিসি আমাকে এই ধরনের কাছে পাঠায়। আমি তখন বললাম হাই হাই রে, কত মানে কঠিন কত দুনিয়া, এটা আমাকে বললো। তো যাই হোক, এরপরে আমি মাঝে মাঝে যাইতাম, তো মেয়েটা আমাকে গেলিয়ে হাসতো, মানে ওর সাথে আমার একটা মানে কথাবার্তা বলতে বলতে একটা ভালো লাগার সম্পর্ক শুরু হয়ে গেছে এই হোটেলের খারাপ মেয়েটার সাথে। আমি জানি যে আমি বের হয়ে যাওয়ার পর আরেকটা লোক গিয়ে তার সাথে এই ধরনের খারাপ কাজগুলো করবে বা এই ধরনের কাজগুলো করবে, এটা কিন্তু আমি জানতাম। এবং জানার পরেও না আমি ওইখানে যাইতাম, মেয়েটার সাথে গল্প গুজব করতাম, কথাবার্তা বলতাম। আবার আমি কিন্তু রাতুলরে আবার ওই মেয়ের কাছে যাইতে দিতাম না। রাতুল একদিন বলে যে আমি ওই মেয়ের কাছে যাবো। আমি বললাম না, ওইটার কাছে তুই যেতে পারবি না, সবাই যাক তুই যাবি না। মানে আমি রাতুলরে আবার ওই মেয়ের কাছে যেতে দিই না। এরকম করতে করতে একটা সময় হলো কি, আমি রাতুলরে মানে মেয়েটারে আমি একদিন রুমে নেওয়ার পরে অনেক দিন এভাবে আমি আপনি বিশ্বাস করবেন না যে 30 থেকে 40 বার আমি মেয়ের সাথে রুমে গেছি, কিন্তু কোনো খারাপ কাজ করি নাই। একদিন আমি মেয়েটারে বললাম যে তোমার নাম তো মনি, ও নাম বলছিল মনি। আমি বললাম মনি, যদি কিছু না মনে করে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলে হ্যাঁ বলেন। আমি বললাম তুমি কখনো বিয়ে করবা না? বলে হ্যাঁ করবো না কেন, অবশ্যই বিয়ে করবো, আমাদের ধর্মে তো বিয়ে আছে, আমাদের ধর্মে তো আর বিয়ে নাই তা না। আমি বললাম না ঠিক আছে করবা, কিন্তু কেমন ছেলে তোমার পছন্দ? ও আমাকে বলে যে আমি তো এই লাইনের মেয়ে, তাই এই লাইনের মেয়েদেরকে তো আসলে ভালো ছেলেরা বিয়ে করে না, তো যাই হোক কোনো রকম একটা হইলেই হবে, অত মানে আমার অত পছন্দ না। আমি তখন বললাম যে আমি যদি বলি তোমাকে বিয়ে করার জন্য, তাহলে কি তুমি আমারে বিয়ে করবা? এটা বলার পরে ও তখন মানে একটু অবাকে আমার দিকে তাকাচ্ছে, বলে এটা কী বলেন, এইটা কীভাবে সম্ভব? আমি বললাম না না না, আসলে ওভাবে নিও না, আমার পরিচয় তো তুমি জানোই, ওকে তুই সম্বন্ধে সবই জানে। আমি বললাম তো মানে আমার অনেক স্বপ্ন ছিল যে আসলে একটা হিন্দু মেয়েকে বিয়ে করা, এরকম একটা স্বপ্ন ছিল হিন্দু মেয়েকে বিয়ে করা, আর হিন্দু মেয়েরা আমার খুব ভালো লাগতো। সেখান থেকে আসলে চিন্তা করলাম তুমি তো এই লাইনে আসো, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তোমারে আমি খারাপ জীবন থেকে একটা ভালো জীবন আনতে পারলাম, আরেকটা হিন্দু মেয়েকে বিয়ে করতে পারলাম। আরেকটা হিন্দু মেয়েকে বিয়ে করলে অনেক সোয়াব পাওয়া যায়। আমার বাবা তো একজন মাওলানা সহ ইমাম ছিলেন, আমার বড় দুই ভাই আছে, এরাও অনেক ভালো কাজ করে, মানে এরা অনেক ভালো মাওলানা টাইপের।
তো আমার বাবা সবসময় বলে আমার জীবনে কোনো পুণ্য নাই, মানে আমার জীবনে ফলাও করে বলার মতো কোনো ইয়ে নাই যে আমি অনেক ভালো বা কোনো ভালো কাজ করেছি আমার জীবনে, এরকমভাবে বাবা কাউরে কখনোই কোনো কিছু বলতে পারবে না। তো আমি যদি তোমার মতো একটা মেয়ের বিয়ে করি তাহলে বাবা না বলুক, কিন্তু আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আমি অমুক মাওলানার ছেলে হিসাবে আল্লাহর কাছে অনেক ভালো, মানে একটা ভালো কাজ করছি, এই জন্য হয়তো আমি আল্লাহর কাছে ভালো পাবো। একে তো তুমি প্রতিদিনই জিনা করতেছো, আমি তোমাকে জিনার পথ থেকে ফিরে আনতেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি তোমাকে একটা নতুন জীবন দিতেছি, একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তোমাকে নিয়ে যাচ্ছি। তুমি যদি এই লাইনটা ছেড়ে বিয়েও বসো তাহলে অবশ্যই একটা হিন্দু ছেলেকে বিয়ে করবা, আর আমাকে বিয়ে করলে তুমি একটা মুসলিম ছেলেকে বিয়ে করলা এবং একটা মুসলিম পরিবার হলো, আমিও আল্লাহর কাছে ভালো পাবো। এই জন্য আমি তোমাকে বলতেছি। ও বলে আপনার কথাগুলো শুনলে না আমার কাছে খুব ভালোই লাগে, মানে মজাই লাগে, কিন্তু আপনার চালাকি এটা নয় তো যে আপনি আমাকে বিয়ে করে নিয়ে এই যে এখন ধরেন এখন ঢুকাইছেন আমার রুমে, এসে আমার সাথে কথা বলতেছেন, রুমে ঢুকছেন, আপনি আমাকে 500 টাকা দেওয়া লাগতেছে, তো এরপরে মানে আর 500 টাকা দেওয়া লাগবে না, ফ্রিতে পাবেন। এই জন্য আমি বললাম দেখো যদি আমার তোমার প্রতি দেহের লোভ থাকতোই তাহলে আমি বহুবার তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে পারতাম। আজ পর্যন্ত আমি একটাবারও তোমার শরীরে হাত দেই নাই, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে আমি জানি অনেক লোকের সাথে তোমার অবৈধ সম্পর্ক হয়েছে, হাজার হাজার, এরপরেও আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে উঠাতে চাই। তার মানে আমি তোমার আত্মাটাকে ভালোবাসি, তোমার অস্তিত্বটাকে ভালোবাসি, তোমার দেহটাকে নয়, তোমার ওই বাইরের সৌন্দর্যটাকে নয়। এটা শোনার পরে মেয়েটা একদম মুগ্ধ হয়ে গেল, মানে নিচের দিকে তাকায় বলতেছে যে দেখেন সত্যি কথা বলতে এই লাইনে আমি অনেক বছর, বাট আপনার মতো মানুষ আমি পাই নাই। তবে দুঃখের বিষয় হচ্ছে আমি এই মতে বিয়ে বসবো না। তাই আমি বললাম বিয়ে বসো, ও বলে না বসবে না। এরপর হলো কি, মানে ও যখন বললো বসবো না আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে কেন বিয়ে বসবে না। এরপর আমি প্রতিদিন, মানে একদম এমন কোনো দিন নাই, প্রত্যেক দিন ওইখানে যাইতাম। ও মানে এই 3টা হোটেলের মধ্যেই থাকতো, 3-4টা হোটেলের মধ্যেই থাকতো। তো আমি জানতাম ও কোন সময় কোন হোটেলে থাকে, আমি সেই হোটেলেই যাইতাম এবং সেই হোটেলে গিয়ে ওখানে দাঁড়ায় থাকতাম যে ঠিক আছে ও আসুক, মানে ওরে টাকা দিয়ে আমি ভিতরে নিয়ে যেতাম। ও মাঝে মাঝে যেতে চাইতো না, মানে ঘাউরামি করতো। আমি ম্যানেজারে 100-200 টাকা ঘুষ দিতাম যে ধরুন আপনার 200 টাকা দিছি, ওরে বলেন। তো এই ম্যানেজার ধমক দিত, এই যাবি না কেন, যা। তো ধমক দিলে পরে আমার সাথে যাইতো। এই করতে করতে একদিন 2 দিন দীর্ঘ 6টা মাস আমি হাজার হাজার টাকা তার পিছনে নষ্ট করি। 6 মাস পরও আমারে বলতেছে যে আপনি কেমন মানুষ বলেন তো, আসলেই কি আপনি আমার নিয়ে সংসার করবেন, আপনি আমাকে কখনো ছেড়ে দিবেন না তো। আমি বললাম না, আমি তোমারে কখনোই ছাড়বো না এবং আমি তোমার নিয়ে সংসার করব। আমি তোমাকে ওয়াদা করলাম যে আমি তোমার সাথে সংসার করব, কারণ আমার অনেক স্বপ্ন আমি একটা হিন্দু মেয়েকে বিয়ে করব। ও বলে আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে যাবেন? আমি বললাম হ্যাঁ নিয়ে যাব। ও বলে কীভাবে নিয়ে যাবেন? আমি বললাম এখান থেকে বের হবো, গোসল করব, তারপরে কাজী অফিসে যাব, বিয়ে করব, ডিরেক্টলি তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে যাব। ও বলে যদি আপনার আব্বা আম্মা উঠতে না দেয়? আমি বললাম বাবা মা যদি উঠতে না দেয় তাহলে তো আমার নিজের ইনকাম আছে, আমি তো ট্রাক চালাই, ডিপুতে ট্রাক চালাই, তাহলে আমি তোমার আলাদা কোথাও ভাড়া করে রাখবো, এরপরে দুজনে একসাথে থাকবো। ও আমাকে বলতেছে এই কথাগুলো সত্যি তো, আবার চেঞ্জ হবে না তো? আমি বললাম না, তুমি চাইলে রেকর্ড করতে পারো, আমার কথাগুলো রেকর্ড করে রেখে দাও। তখন হাসতে হাসতে বলো আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো আমি তাহলে সেটাই করব। এরপরে হলো কি, ও আমার সাথে এই হোটেল থেকে বেরিয়ে গেল, মানে আমার সাথে নয় আর কি, এরপরেও বেরিয়ে গেছে এবং হোটেলের লাইন বেরিয়ে যাওয়ার পরে ওর সাথে আমার তখন যোগাযোগ হলো এবং আমি ওকে বিয়ে করলাম। এবং বিয়ে করার পরে ডিরেক্টলি আমি ওকে নিয়ে আমার বাড়িতে গিয়ে উঠলাম এবং বউ নিয়ে বাড়িতে ওঠার পরে আমার মা বাবা দুজনেই আমার উপরে ক্ষিপ্ত হয়ে গেল, মানে রেগে গেল যে আমি হুটহাট করে বিয়ে করে বউ নিয়ে চলে আসছি, তাদেরকে কিছু বলি নাই, এই সেই। তারপর আমার বড় ভাই ছিল, বড় ভাবি ছিল। বড় ভাই তখন মারে বলতেছিল যে মা দেখেন আলাউদ্দিনও তো ড্রাইভার, মানে গাড়ি চালায় এবং এখানে সেখানে বিভিন্ন জায়গায় ট্রিপ নিয়ে যায়, ড্রাইভারদের নজর কিন্তু ভালো থাকে না, ড্রাইভারের নজর অনেক খারাপ থাকে। যদি ঘরে একটা বউ থাকে তাহলে মোটামুটি ড্রাইভাররা কিছুটা হলেও ভালো থাকে। একটা কাজ করেন, মানে আলাউদ্দিন যেহেতু এরকম কাজই করছে, বিয়ে করেই ফেলছে, তাহলে ওর বউরে ঘরে জায়গা দেন, বউটারা বাইর করেন না, কারণ এই বউয়ের উসিলায় হয়তো আলামিন ভালো হয়ে যেতে পারে, মানে আলাউদ্দিন ভালো হয়ে যেতে পারে। তো এরপরে ভাইয়া যখন এটা বললো মা তখন মেনে নিল। মেনে নেওয়ার পরে এরপরে মা আমাকে শর্ত দিল যে বউ নিয়ে কখনো যাইতে পারবি না, বউ আমাদের বাড়িতেই থাকবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, বউ আপনাদের বাড়িতেই থাকবে। এরপরে আমি ওকে রাখলাম, রাখার পরে তা আমি তখন আমার মতো করে হচ্ছে আমার লাইনে আমি চলে আসছি, মানে আমি গাড়িটারি চালাইতেছি। এইভাবে কিছুদিন পরে একদিন, মানে এভাবে 5-7 দিন কেটে গেল, মানে ওর সাথে সংসার করে 15-16 দিন কেটে গেল এবং 15-16 দিন পরে আমার মা বলে অনুষ্ঠান করবে। আমি বলছি না, আমি অনুষ্ঠান করব না। আমার মা বলে তোর বাবার এলাকাতে মান সম্মান আছে, এই হুট করে মেয়ে নিয়ে আসলে অনুষ্ঠান করবি না? বলে না, আমি অনুষ্ঠান করব না, আমি কোনো অনুষ্ঠান করব না, আমি বিয়ে করছি, আমার বউ আমার কাছে থাকবে, আমি কোনো অনুষ্ঠান করব না, আমার অনুষ্ঠানের দরকার নেই। মা বলার পর আমি অনুষ্ঠান করি না। এভাবে কয়েকদিন পরে একদিন হলো কি, সকালবেলা আমি মানে রাতে বাড়িতে আসছি, রাতে ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠি আমার বউ রেডি হইতেছে, মানে মনি রেডি হচ্ছে।
তা মনি রেডি হইতে দেখা আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার ও রেডি হচ্ছে কেন? আমি বললাম তুমি রেডি হইতেছো কেন, কোথায় যাবা? ও বলে আমাদের বাড়িতে। তাই আমি বললাম তোমাদের বাড়িতে মানে? এই তুমি কি পাগল হয়ে গেছো? তোমাদের বাড়িতে তুমি হচ্ছে একটা হিন্দু মেয়ে, তোমার পিসির বাসায় তুমি থাকো, ওই বাড়িতে যাইবা? ও বলে না, অন্য বাড়িতে। আমি বললাম অন্য বাড়িতে? অন্য বাড়িতে কোথায় যাবা? ও বলে তুমি কি যাবা? আমি বললাম না না না, আমি তো জীবনেও যাবো না, পাগল নাকি তুমি? ও বলে তাহলে তোমার মা যাবে আর তোমার বড় ভাবি যাবে। আমি তখন বললাম মনি সর্বনাশ হয়ে যাবে, মা আর বড় ভাবি তোমার সাথে যাবে? তুমি যে হিন্দু মেয়ে তাদের বলে দিছো? ও বলে না বলি নাই, আমি তো মুসলমান হইছি। আমি বললাম তাহলে তুমি তাদেরকে কোথায় নিয়ে যাবা? বলে যেখানে নিয়ে যায় তুমি টেনশন করো না, তোমার সংসার ভেঙে যাবে না, কোনো ক্ষতি হবে না। মানে আমি অবাক হয়ে গেলাম। ও তখন তাদেরকে নিয়ে একটা সিএনজি করে বেরিয়ে গেল। ভাই আমার টেনশনে হাত পা কাঁপতেছে যে আল্লাহ ও কী ঘটনা ঘটাই ফেলে, কারণ আমার আব্বা যদি কোনোদিন জানে যে আমি কোনো হিন্দু মেয়ের বিয়ে করছি তাইলে ভাই আমার আস্ত রাখবে না, মানে আমাকে মেরিয়ে ফেলবে। তো এরপর হলো আমি কিন্তু বাড়ি বেশি দিন থাকতাম না। এই যে এই ঘটনাগুলো ঘটতেছে আমি বাড়িতে কিন্তু থাকি না, মনে করেন সপ্তাহে সপ্তাহে আসি, হয়তো রাতের বেলায় থাকি, সকালবেলা চলে যায়। আমার বউর সাথে জাস্ট আমার এতটুকুই রাতের বেলায় কথা, দিনের বেলায় আমি ওরা দেখিও না, বা আমার পরিবারের অন্য মানুষগুলোর সাথেও আমার দিনের বেলায় তেমন কোনো কথাবার্তা হয় না। তো এরকম করে ও তখন করলো কি বিকালের দিকে ফিরে আসছে বাড়িতে। আসার পর আমার মাও খুশি, আমার ভাবিও খুশি। মানে ওদেরকে এতটা খুশি দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার তারা এতটা খুশি কেন, মানে কেন তারা এতটা খুশি? পরে আমি ভাবিরে বললাম, মানে মনির সাথে আর কথা বলি না রাগ করে, ভাবিরে বললাম যে ভাবি তুমি কই গেছিলা? বলে কেন, মনির বাপ মায়ের দেখার জন্য। আমি বললাম মনির বাপ মায়ের দেখতে গেছো? বলে হ্যাঁ। আমি বললাম দেখছিলা? বলে হ্যাঁ দেখছি, মনির বাপ আছে, মা আছে, এবং মনির একটা ছোট বোনও আছে, তাদের পরিবারটা অনেক সুন্দর। আর মনি তো দেখতে একেবারে ওর মায়ের মতো হয়েছে, ওর মাও যেমন সুন্দর ও তেমন সুন্দর। আমি বললাম মা আর মেয়ের চেহারা কি একরকম? আমার ভাবি বলে হ্যাঁ একই রকম, তারা তো অনুষ্ঠান করার জন্য রাজি, তুই কেন অনুষ্ঠান করিস না? তারা তো বলতেছে তাদের মেয়ে তারা অনুষ্ঠান করবে, বিয়ের অনুষ্ঠান করবে। আমি বললাম ভাবি তারা কি হিন্দু না মুসলিম? ভাবি বলে মুসলিম, হিন্দু হতে যাবে কেন, কি বলিস এগুলো তুই? আমি তখন আর বুঝতে পারলাম না। পরে আর ওরে কোনো কিছু বললাম না, বইলে রাতের বেলায় ওই আমার সাথে শুইছে, মানে মনে শুইছে, আমি কোনো কথা বলি না, একদম চুপচাপ শুয়ে আছি। অনেকক্ষণ পরে বলতেছে তুমি কি রাগ করছো, তোমার যে নেই, বা আমি যে আমার বাপ মায়ের কাছে তোমার মারে আর তোমার ভাবিরে নিয়ে গেছি, তুমি কি রাগ করছো? আমি তখন অনেকক্ষণ ধরে চুপ করে থাকে ওর দিকে তাকালাম, তাকে বলতেছে মনি তোমার বাপ মা কোত্থেকে আসলো? ও বলে কেন, বাপ মা ছাড়া কি কোনো সন্তান হয়? আমি বললাম না তা হয় না, ঠিক আছে, কিন্তু আমি তো জানি তুমি তোমার পিসির বাসায় থাকো, তাহলে তোমার বাপ মা কোত্থেকে আসছে? ও আমাকে বলো ওই কথা বাদ দাও। আমি বললাম কেন বাদ দিব? ও বলো ওই সময় ছিলাম আমি একটা হোটেলের খারাপ মেয়ে, যেভাবে কাস্টমারদেরকে ম্যানেজ করতে পারে ওভাবেই কথা বলে, তারা তো কখনো কাস্টমারদের সাথে সঠিক কথা বলে না, সত্য কথা বলে না। তা আমি যতটুকু পারছি তোমার মিথ্যা বলছি, এখন সত্য হচ্ছে আমার বাপ মা আছে। আমি বললাম তো ঠিক আছে, মানলাম তোমার বাবা মা আছে, তুমি এটা মিথ্যে বলছো, কিন্তু একটা পরিবার কি করে মুসলিম হয়ে যায়? আমার ভাবি বললো তোমার বাবা মা নাকি মুসলিম। ও আমাকে বলে আমিও তো মুসলিম। আমি বললাম তুমিও মুসলিম? আমি হোটেলে গিয়ে দেখলাম শাঁখা পরো, সিঁদুর পরো, আর তুমি বলতেছো তুমি মুসলিম? ও তখন আমাকে বলে আরে বোকা, তুমি তো জানো না, হোটেলের মধ্যে হিন্দু মেয়েদের প্রতি তোমাদের মুসলিম ছেলেদের একটু আকর্ষণ বেশি থাকে, এবং হিন্দু মেয়ে হইলে তারা কাস্টমার একটু বেশি টানে। হিন্দু হইলেও হিন্দুটারে নিয়ে যায়, মুসলিম হইলেও হিন্দুটারে নিয়ে যায়, কারণ মুসলিম মেয়ে অ্যাভেলেবেল পাওয়া যায় এই লাইনে, কিন্তু হিন্দু মেয়ে খুব কম। যার জন্য আমি মুসলিম হওয়ার পরেও শাঁখা সিঁদুর পরে থাকতাম, যাতে সবাই বুঝে আমি হিন্দু, এবং আমি কাস্টমার বেশি পাওয়ার জন্য এটা করতাম। আমি তখন ওর দিকে তাকায় থেকে চিন্তা করতেছি, আল্লাহ আমি মেয়েটাকে বোকা মনে করতাম, সহজ সরল বোকা মনে করে তারে বিয়ে করছি, এখন থেকেও আমার থেকেও চালাক, এবং আমার থেকেও কয়েক গুণ বেশি চালাক। আমি তখন বললাম দেখো তোমার এই চালাকি কোনোদিন আমার ক্ষেত্রে ব্যবহার করো না, মানে এই চালাকি করে আমার জীবন ধ্বংস করো না, নিজে চালাকি করো এবং এই চালাকি নিজের মাঝে রেখে দিও। ও তখন হাসতে হাসতে বলতেছে একদিন দেখো তোমারে আমি কি করি, এরকম করে বলে। যাই হোক খুব মজা মাস্তি করলাম ওর সাথে অনেকক্ষণ করে, রাইতে ঘুমিয়ে গেলাম। তখন আমার ভালোও লাগলো যে যাই হোক এরকম করতে করতে তখন অনুষ্ঠানও হলো, ছোটোখাটো করে একটা অনুষ্ঠান হলো, এবং অনুষ্ঠানও করলাম। ওর মা ওরে তুলে দিল, কিন্তু ওর পরিবারের কেউই জানতো না যে ওই লাইনে চলে। ওর পরিবারের সবাই জানতো একটা কোম্পানিতে চাকরি করে, এবং সেখানে রাত্রে যেত, বিকেলে আসতো, বা মাঝে মাঝে নাইট ডিউটি করা লাগতো, কিন্তু ওর পরিবারের কেউই জানতো না যে ও আসলে খারাপ মেয়ে বা খারাপ লাইনেও ছিল। এরকম করে তখন একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতেছে। ওর সাথে আমার সম্পর্কর আরও মানে হচ্ছে, বিল্ড আপ হচ্ছে। এরকম করতে করতে আমার একটা কন্যা সন্তান হয়েছে, মানে আমার একটা মেয়ে হয়েছে। তখন আমি ট্রাকে চালাই, মানে ডিপুতে যাই, ট্রাক চালাই এবং ট্রাক ড্রাইভারি করি। এবং মেয়েটা হওয়ার পরে মেয়েটা একেবারে দেখতে মনির মতো হয়েছে। মনি যেমন সুন্দর গুলুগুলো টাইপের, আমার মেয়েটাও একেবারে গুলুগুলো টাইপের হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ আমাকে একটা এত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান দিয়েছে। আমি ওর মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বাবা মা বলে অনেক আদর করি, এবং এভাবেই আমার তখন সময়গুলো কাটতেছে। এভাবে সময়গুলো কাটতে কাটতে
আমি না মানে ও তো গ্রামে থাকতো, ও থাকতো গ্রামে, আমি থাকতাম শহরে। প্রতি সপ্তাহে বা 15 দিন পরে আমি মাঝে মাঝে গ্রামে যাইতাম এবং গিয়ে ওর সাথে 1 দিন কি 2 দিন আমি থেকে চলে আসতাম, 1 রাত বা 2 রাত। কারণ আমার ওভাবে থাকা হইতো না, কারণ প্রতিদিনই টিপ থাকে। আর আমার মা তো কখনো আমার বউরে আনতে দিবে না। মায়ের কথা হচ্ছে বিয়ে যেহেতু করেই ফেলছি, বউ আমার বাকি ভাবিদের সাথে আমাদের বাড়িতেই থাকে। তখন আমার মেয়েটা হয়ে যাওয়ার কিছুদিন পরে কথা বলতেছি, আমার মেয়েটা হয়ে যাওয়ার কিছুদিন পরে হঠাৎ করে আমি কেন জানি মনের ভিতরে একরকম পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিবর্তনটা ঠিক এরকম যে আমার সাথে আগের মতো আর কথা বলে না। মানে যেরকম আগে আমার সাথে খুব গুরুত্ব দিয়ে কথা বলতো বা কথা বলার জন্য খুবই এক্সাইটেড ছিল, কথা বলতো, আমার সাথে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক গড়তো, এবং ওর জন্য এখন কেমন একটা চুপসে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না এবং চুপচাপ থাকে, সারাক্ষণই ঘরের মধ্যে বসে থাকে। মানে কেমন জানি ওর ভিতরে আমার কাছে মনে হয় যে অন্যরকম কোনো একটা কষ্ট বিরাজ করতেছে। আমি তখন ওরা জিজ্ঞেস করি যে মনি কী হয়েছে, মানে কোনো সমস্যা আমার কাছে খুলে বলো। তুমি এরকম চুপচাপ বসে থাকো, কারোর সাথে কথা বলো না, নীরবে থাকো, মেয়েটাকেও ঠিকমতো কোলে নাও না, মেয়েটাকেও আদর করো না, মেয়েটারও ঠিকমতো দুধ দাও না, মানে কী হয়েছে আমাকে একটু বলবা? আমাকে বলে না কিছুই না, আমার এমনি ভালো লাগতেছে না, মানে এভাবেই বলে আমার ভালো লাগতেছে না। তো আমি তখন ভাবলাম হয়তো ভালো লাগতেছে না, অন্য কোনো কারণও হতে পারে, হয়তো অন্য কোনো কারণেও ভালো লাগে না, হয়তো ঠিক হয়ে যাবে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে। যেদিনে বাড়িতে যায় ওর সবই ঠিক আছে, মানে আমাকে দেখলে একটা আগে যেরকম একটা প্রাণবন্ত ছিল, বাট ওই প্রাণবন্তটা আর নাই, প্রাণবন্ত নাই। আমার সাথে ঠিকমতো কথা বলে না, বাড়িতে গেলে কেমনে জানি মুখটা মানে গম্ভীর করে থাকে, আমার সামনে খুব বেশি একটা আসে না, কেমন করে মুখটা কালো করে থাকে, মানে কেমন জানি দেখি একটু অন্যরকম মনে হয়েছে, অন্যরকম একটা ভাবসাব ওর মাঝে। তো এইটা কেন হচ্ছে বা কী কারণে এরকম করে আমি কিন্তু বুঝি না। অনেকগুলো মাস পেরিয়ে গেল, আমার মেয়েটা তখন অনেকগুলো মাস না, লাইক বৎসর পেরিয়ে গেল, আমার মেয়েটা তখন টুই করে হাঁটতে পারে, মানে মেয়েটা হাঁটতে পারে এমন একটা অবস্থা। ওই সময়ের ভিতরে মানে একদিন খুব মাথায় রাগ হলো যে এরকমটা কেন করে, সবসময় গম্ভীর করে থাকে, মার সাথে কথা বলি, ভাবির সাথে কথা বলি, সবাই বলো ও এরকমই, ও হঠাৎ করে নাকি এরকম হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, ঘর থেকে বেরো না, ঘরের ভিতরেই বসে থাকে। হঠাৎ করে মানে মা ভাবি সবাই বলতেছে হঠাৎ করে। এখন হঠাৎ করে ওর মাথায় কী এমন ভূত চাপলো যে হঠাৎ করে এরকম হয়ে যাবে? সবাইকে পেন দিতেছে, আমাকে, আমার পরিবারকে, পুরো পরিবারকে। আমার আম্মা 100টা কথা বললে একটা কথার উত্তর দেয় না, যে জায়গায় বসে আছে ওই জায়গায় বসেই থাকে, যে দিকে তাকিয়ে আছে ওদিকে তাকিয়েই থাকে। আমি ওর বাবা মায়ের সাথে কথা বলি যে কী হয়েছে আপনাদের মেয়ের, আমাদেরকে বলেন বা আমাকে বলেন। ওর বাপ মাও বলে আমি বুঝি না, আমরা বুঝি না, হঠাৎ করে কেমন জানি চুপ হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না এবং সবসময় চুপচাপ থাকে, প্রতিটা সময় চুপচাপ থাকে, একেবারে চুপচাপ বসে থাকে। পরে ভাবলাম কী হয়েছে তা আল্লাহ ভালো জানে। চেষ্টা করে একদিন হলো কি রাগ উঠছে অনেক, বুঝছেন? রাগ হওয়ার পর ওরা অনেক মারছি, মানে প্যান্টের বেল্ট খুলে ওরে পিটাইছে। এখন প্যান্টের বেল্ট খুলে যে আমি ওরা মারলাম, ভাই আমি প্যান্টের বেল্ট খুলে ওরে পিটাইতেছি, ওর ভিতরে বিন্দু পরিমাণে কোনো ফিলিংস নাই, মানে ও কোনো শব্দই করে না। এই যে মারতেছি টাটতেছি ও কোনো শব্দ করে না, মানে কোনো কথাই বলে না। কী রে ভাই, একটা মানুষকে মারলে তো সে চিৎকারও করে, কোনো চিৎকারও করে না। তো ওই দিন চলে গেছে, মানে ওই দিন ওরা মাইরে টাইরে আমি পরের দিন ডিপুতে চলে গেলাম, ট্রাক চালাইলাম। এর 15 দিন পরে আমি আবার বাড়িতে আসছি, 15 দিন টানা ছিলাম। 15 দিন পরে বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে দেখি একই অবস্থা, এই মুখটা কালো, এই সেই, মানে ভং ভাং, মানে কেমন একটা অবস্থা। আমি তখন তারে বললাম যে বুঝছি তোর কপালে ভূত আছে, এই তুই চলে যা, আমি তোরা রাখবো না। এরপরে বলে কই চলে যাবো? এমনি। আমি বললাম তোর বাপের বাড়িতে চলে যাবি, তুই তোর বাপের বাড়িতে চলে যাবে, আমি তোরা রাখবো না। আমার মেয়ের নাম রাখছিলাম আলো, আলাউদ্দিনের মেয়ে আলো রাখছিলাম, যে আলো আমার কাছে থাকবে, তুই চলে যাবি। এই কথা বলে আমি মাইরা করলাম কি একটা সিএনজি ঠিক করে দিছি, যা একটা সিএনজি ঠিক করে দিয়ে ওরে আমি তখন পাঠাই দিলাম ওদের বাড়িতে, তুই ওদের বাড়িতে চলে যা, আমি আর তোর দরকার নেই। ওদের বাড়িতে পাঠাই দিছি। আম্মাও অনেকটা রাগ, মানে আম্মাও রাগ, ভাবিরও রাগ, ও কেন এরকম করে, কারোর সাথেই কথা বলে না, মানে মানে কেউ 1000টা, মানে ধরেন 10টা প্রশ্ন করলে একটা প্রশ্ন উত্তর দিতে চায় না, চুপচাপ বসে থাকে, মুখটা নিচের দিকে দিয়ে থাকে, কালো করে থাকে, এরকম পরিস্থিতি। মারার পরও চলে গেছে। আমি মা আমার বলতে রে কামটা ভালো করলি, মেয়েটার দিয়ে দিদির সাথে আমি বললাম যে না, মেয়ে নিয়ে গেলে ওরা আসবে না, আর মেয়েটা যদি তোমাদের কাছে থাকে তাহলে ও আবার চলে আসবে, মেয়ে যে তোমাদের কাছে থাকলে চলে আসবে, আর মেয়ে যদি আমি নিয়ে যাই তাহলে ও আর আসবে না। এই কথা বলার পরে তখন কিন্তু মোবাইল টোবাইল ওভাবে ছিল না, এত প্রচলন ছিল না। এরপর আমি ওই চিটং থেকে বাড়িতে ফোন দিতে পারতাম, আপনার ওই যে মোবাইলে বাজারে ফোন দিতাম, ঘরে এসে মোবাইল দেওয়া যেত। পরে আমি আবার ডিপুতে চলে গেছি। ডিপুতে যাওয়ার পরে আমি গাড়ি চালাইতেছি, মারে ফোন দিছি, মা আসছে? বলে না আসে নাই তো। কিরে আসলো না কেন? আমি আরও 1 সপ্তাহ ছিলাম, 1 সপ্তাহ পরে মা আমারে ফোন করে বলতেছে তুই তাড়াতাড়ি বাড়িতে আলাউদ্দিন, এই তোর বউ তো আসতেছে না, ও আসে না। আমি তো ভাবলাম মেয়ে, ও মা বলো তোর মেয়েটা কান্নাকাটি করে, মেয়েটা ঠিকমতো খাবার খায় না, এত ছোটো মেয়ে মা ছাড়া থাকতে পারে? তো ছোটো মেয়ে তো মা ছাড়া থাকতে পারে না, মেয়েটা কান্নাকাটি করে, তুই গিয়ে তোর বউরে নিয়ে আয়। আমার মনেও তখন বারবার একটা প্রশ্ন জাগতেছে, কি রে মুনি তার মেয়েটারে রাইখা, মানে আলোরে রাইখা কীভাবে ও থাকতে পারে? একটা মা তার সন্তান রাইখা
এতদিন পর্যন্ত তো থাকতে পারে না, যতই স্বামীর সাথে ঝগড়া হোক, ঝামেলা হোক, যেটাই হোক, সন্তানের টানা তো সন্তানের কাছে মা আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু মনি আসতেছে না কেন? এবার আমি কী করলাম, ডিপো থেকে ছুটি নিলাম, মানে 3 দিনের ছুটি নিয়েছি। 3 দিনের ছুটি নেওয়া পরে আমি আসছি, মানে দেখি যে কয়টা দিন ওর সাথে থেকে ঠিক করা যায় কিনা। মা আমারে বললো যদি কয়েকটা দিন ছুটি নিয়ে আয়, হয়তো কয়েকদিন বউর সাথে থাকলে তোর বউটা ঠিক হয়ে যাবে। পরে আসলাম, আসার পরে ছুটি নিয়ে আসছে, আইসা ওরে আমি বাড়িতে আনছি। বাড়িতে আনার পরে ওরে আমি ঘুরতে নিয়ে গেছি, সি বিচ, ফয়েজ লেক, টয়েজ লেক, সারাদিন ওরে নিয়ে ঘুরছে, আমার মেয়েটারে নিয়ে। দেখ ঘুরলে ওর মন টন ভালো হয় কিনা। সি বিচ, ফয়েজ লেক, এইটা ওইটা, মানে সারা ঘুইরা ওরে আমি নিয়ে আসছি। রাত্রেবেলাও যেই সেই তেনে বললাম যে আসলে মনি, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, তুমি একটা পাড়ার মেয়ে ছিলা, এইটা কেউ জানে না তুমি আর আমি ছাড়া। তো এরকমভাবে আমি তোমার বিয়ে করে আনছি, আজকে আমার একটা মেয়েও হয়েছে, কিন্তু তুমি এরকম হয়ে গেলা কেন? তুমি এরকম হয়ে গেলা কেন? কী এমন কষ্ট তোমার মনে যে তুমি এরকম হয়ে গেছো? ও তখন আমাকে বলে, তোমাকে একটা কথা বললে শুনবা? আমি বললাম হ্যাঁ শুনবো, বলো। ভাবছিলাম হয়তো ভালো কোনো কথা বলবে। আমারে বলে তুমি একটা বিয়ে করো, এভাবেই। আমি বললাম বিয়ে করবো মানে? এটা কেমন কথা বলতেছো? বিয়ে করবো কেন? আমাকে বলে তুমি একটা বিয়ে করো, যদি তুমি একটা বিয়ে করো তাহলে মনে করো আমি অনেক খুশি হব। তা আমি ভাবলাম যে আমার ভাবি বা আমার ভাইয়েরা, মা বাবা কেউ কিছু বলছে কিনা। আমি বললাম আমার পরিবারের কেউ কি তোমার কিছু বলছে, আমার মা বাবা অথবা আমার ভাবি ভাইয়েরা? ও বলে তোমার একটা কথা বলি, আমি জীবনে তোমার পরিবার মতো কোনো পরিবার পাবো আমি স্বপ্নেও চিন্তা করি নাই। আর আমার দৃষ্টিতে এই দুনিয়াতে সবচেয়ে ভালো পরিবার তোমাদের পরিবার। তোমার মায়ের মতো মা হয় না, তোমার বাবার মতো বাবা হয় না, আর তোমার ভাবিগুলো তো এক একটা যেন কলিজার টুকরা আমার। ওরা কোনোদিন আমার চোখের দিকে তাকে আমার সাথে কোনো কথা বলে নাই। আমি বললাম তো এরা যদি তোমার সাথে ভালো থাকবে, আমিও তোমার সাথে ভালো, তোমার মেয়েটাও তোমার সাথে ভালো, তাহলে তুমি এরকম কেন? ও মনে বলতেছে যে আমার মনে হয় আমি তোমাকে ঠকাচ্ছি। আমি বললাম কেন? বলে আমি একটা পাড়ার মেয়ে হয়ে তোমার বিয়ে করে ফেললাম, এবং এটা মনে হয় আমি তোমাকে ঠকাইছি, এই কাজটা মনে হয় করাটা ঠিক হয় নাই। এই জন্যই বলতেছি যে তুমি একটা অন্য মেয়েরে বিয়ে করে ফেলো। তুমি যদি একটা অন্য মেয়েকে বিয়ে করো তাহলে আমার কপালে সুখ আসবে, মানে আমি তখন খুশি হব, আমি হাসবো যে না আমার হাজব্যান্ড তো তুমি তো একটা ভালো মেয়েকে বিয়ে করতে পারো, তাই না? আমার সাথে কত ছেলে খারাপ কাজ করছে, এবং এই খারাপ কাজগুলো করার পরে এরপরে তুমি আমার বিয়ে করলা, তো তুমি আমার কাছে কী পাইলা? কিছুই তো পাইলা না, আমার ভিতরে তো কিছুই ছিল না। তো তুমি যদি আরেকটা বিয়ে করো তাহলে তুমি ওই বউটাকে নিয়ে অনেক ভালো থাকবে, মেয়েটার বয়সও হবে কম, এবং এই মেয়েটা তোমার সাথে অনেক এনজয় করবে। আমি তখন বললাম যে মনি, আমি না তোমার কথা বুঝি না, মানে আমি তোমাকে বিয়ে করার পরে আজ পর্যন্ত তো আমি কোনোদিনও তোমাকে খারাপ বলি নাই, কখনোই তোমাকে খারাপ বলি নাই, বা তোমার প্রতি যে আমার ফিলিংস নাই, অনুভূতি নাই, এগুলোও কখনো আমি তোমাকে বলি নাই। আমার ভাগ্যে যেমন আছে আমি তেমনই বউ পাইছি, আমার বউ তো খারাপ না, আমি তো কখনোই বলি না যে আমার বউ খারাপ। তুমি তো আমার কাছে আমার কলিজার টুকরা, তাহলে এরকমটা কেন করতেছো? কিছুই বলে না, এবং না বইলার পরে আমি রাতের বেলায় মানে ঘুমিয়ে যাই। ওর সাথে কথাবার্তা বলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি আমার মেয়েটা আমার পাশে শুয়ে আছে, ও নাই। এবং ও না থাকার পরে মারে জিজ্ঞেস করলাম যে মা আলো কই, মানে কই গেল, মনি কই গেল? মা বলে মনে হয় ডাক্তারের কাছে গেছে। তো মনে হয় ডাক্তারের কাছে গেছে। তাই আমি বললাম ডাক্তারের কাছে গেলে মেয়ে নিয়ে যাবে না? মা বলে ও তো পাগল, হয়তো মেয়ে ঘুমাইতে আসে, এই জন্য মেয়েরে কোলে নিয়ে হাঁটতে হবে, যার জন্য নেয় নাই। তো 10টা 11টা বেজে গেছে, ও আর আসে না। 11টা বাজার পর আমি বললাম যে মা কোন ডাক্তারের কাছে গেছে? মা বলে তা তো জানি না, শুধু যাওয়ার সময় বললাম আমি ডাক্তারের কাছে যাব। তাই বললাম এটা কোনো কথা? ও ডাক্তারের কাছে যাবে বললো আর তোমরা যেতে দিলে, আমাকে ডাকবা না? মা বললো তো মাঝে মাঝে ওরকম যায়, ডাক্তারের কথা বলে চলে যায়, এবং 5 ঘন্টা 6 ঘন্টা পরে আসে, মেয়েরে নিয়ে যায় না, মাঝে মাঝে মেয়েরে নিয়ে যায়, আবার মাঝে মাঝে মেয়েরে রাইখে যায়। তখন আমার মানে ডাউট লাগলো, কিরে 5-6 ঘন্টা ও মেয়েরে নিয়েও যায়, আবার নিয়েও যায় না, 5-6 ঘন্টা ও কই যায়, মানে কোথায় যায়? তো মনে হয় খারাপ কোনো কাজে যায়, মানে আমার মাথায় জিনিসটা ওই সময় চলে আসছে। এবার হলো কি, আমি ভাবলাম যে ও কই যায়, আমি খুঁজতে যাবো, মানে খুঁজতে গেলাম, অনেক ডাক্তারের ফার্মেসিতে গেলাম, মানে আমাদের এলাকায় যে ফার্মেসিগুলো আছে বিভিন্ন জায়গায় আমরা পাইলাম না পাওয়ার পরে আমি তখন করলাম আমার শ্বশুর বাড়িতে কল দিলাম, আমার শালার মানে আমার এই শ্বশুরে কল দিলাম, কল দিয়ে বললাম যে এমন এমন ঘটনা। উনি বলো ও তো বাড়িতে, মানে ওনাকে বাড়িতে গেছে। তাই আমি বললাম ওরে বাড়িতে পাঠাই দেন, ওর মেয়েটারে নিয়ে যায় না, মেয়েটা কান্নাকাটি করবো, ঘুম থেকে উঠে ওরা পাঠাই দেন। তো এই কথা বলে আমি বাড়িতে আসছি, মারে বললাম আসছে, মা বলে আসে নাই। পরে আমি আমার শ্বশুরে আবার ফোন দিলাম, কি আব্বা আমি না বললাম মনিরে পাঠাই দিতে? আমার শ্বশুর তখন আমার বলতেছে মনি যাবে না। তাই আমি বললাম মনি যাবে না মানে? কেন যাবে না? বলে তা তো জানি না, এখন মনি বলতেছে তোমার সংসার করবে না। আমার তো ভাই মাথায় আসমান ভেঙে পড়ছে, আমার একটা মেয়ে হইলো, আমার একটা পরিবার হইলো, তো এখন বলতেছে আমার সংসার করবে না, মানে এইটা কেমন কথা? এটা কি হতে পারে? এটা কি মানার মতো কথা? আমি বললাম এগুলো তুমি কি বলতেছো যে তুমি আমার সংসার করবা না? মানে আমার শ্বশুর বলতেছি কি বলে যে আমার সংসার করবে না? আচ্ছা আমি আসতেছি। সন্ধ্যার দিকে রওনা দিচ্ছে, আমার মা বলে পাগলামি করিস না, জিয়া ঠান্ডা মাথায় বুঝে নিয়ে আস। তাই মেয়েটারে নিলাম না, আমি একাই গেছি।
আমার মেয়েটা কিন্তু আমার মায়েরে পাইলে সবই শেষ, মানে আমার মারে মানে আমার ওয়াইফের চেয়ে ও আমার মারে বেশি ভালোবাসে, মানে আমার মারে পাইলে আমার বউয়েরও ওরা লাগে না, আমারও লাগে না, আমার মার সাথেই সারাদিন থাকে। পরে আমি গেলাম, মানে ওইখানে আবারও গেছি, যাওয়ার পরে মানে আমার শ্বশুর বাড়িতে গেলাম, গিয়া দেখলাম যে ও বসে আছে বারান্দার মধ্যে, আমার দেখে ঘরে ঢুকছে। ঢুকার পর আমি তো শ্বশুরে বললাম যে আব্বা কী হয়েছে, ওর কী হয়েছে ওরে জিজ্ঞাসা করেন। বলে না ওর তো কী হয়েছে বাবা আমিও জানি না, ও বলতেছে ও তোমার সংসার করবে না, তোমার ঘরে যাবে না। পরে আমি বললাম যে আমার সংসার করবে না, আমার ঘরে যাবে না, এটা কী ধরনের কথা, মানে এইটা কী ধরনের কথা হতে পারে যে ও আমার সাথে এরকমটা করে? হ্যাঁ, এটা কোনো কথা না, এটা হতে পারে না, আমি এটা কোনোদিনও মানব না, মানে আমার দ্বারা এটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না। এরকম করে সময়টা তখন সামনের দিকে যাইতেছে, যাইতে যাইতে অনেকগুলো দিন এখানে কেটে গেল, মানে অনেকগুলো দিন কেটে গেছে, অনেকগুলো দিন কেটে গেছে। আমিও রাগ করে যাই না, ও আর আসে না। আমি ডিপুতে যাই, টাক চালাই, নিজের মতো করে চলাফেরা করে, খাওয়া দাওয়া করি। এই করতে করতে আমার মা বলে যে তুই আবার যা, এবার গিয়ে তোর মেয়েটারে নিয়ে যা, যদি তোর মেয়েটারে দেখে তাহলে তোর বউ হয়তো চলে আসবে, কারণ সন্তানকে দেখলে মা আর থাকতে পারে না। মানে আমি এবার কী করলাম, আলোরে নিয়ে গেছি আমার শ্বশুর বাড়িতে। আলোরে নিয়ে আমি আলোরে ওর কোলে দিলাম, ও আলোরে আদর করতেছে, চুমু দিতেছে, কপালে চুমু দিতেছে, আদর করতেছে, আম্মু খাইছো, এটা ওইটা অনেক কিছু জিজ্ঞেস করে। আলোর সাথেও সম্পর্ক অনেকটা ভালো। এখন আমি যখন বললাম আমার সাথে চলো, ও যাবে না। কেন যাবে না? ও যাবে না, মানে যাবেই না, যাবে না, যাবে না, যাবে না, যাবেই না। যতই অনুরোধ করি, যতই রিকোয়েস্ট করি, যতই কিছু করি না, ও যাবে না। এবং আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি আলোরে রাখে দাও, ও আলোরও রাখবে না। মানে কি একটা অবস্থা চিন্তা করেন যে আমার মেয়েটার একটা মা তো তার সন্তানকে সাথে রাখে, আমি যখন বললাম যে আলোকে তুমি সাথে রাখো, আলোকেও সাথে রাখবে না। আমার বলে না আমি আলোকে সাথে রাখবো না, আলোকে তুমি নিয়ে যাও। পরে বাধ্য হয়ে আমি আবার আলোকে নিয়ে ফিরে চলে আসলাম বাড়িতে। এসে বলতেছে মা একটা অসভ্যরে বিয়ে করছি, একটা অমানুষকে বিয়ে করছি, যার জন্য আজকে আমার এই অবস্থা। আচ্ছা ঠিক আছে তুমি আমার মেয়েটারা রাখো, আমি ডিপুতে চাই। আমি আবার ডিপুতে চলে গেলাম। তার সপ্তাহখানিক পরে মা একদিন আমার কল দিছে, কল দিয়ে বলতেছে আলাউদ্দিন রে আলাউদ্দিন, ঘটনা তো একটা ঘটে গেছে। আমি বললাম ঘটনা, আমার মেয়ের কিছু হয়েছে? মা বলে না তোর মেয়ের কিছু হয় নাই, তবে একটা খবর শুনলাম, এটা সত্য কি মিথ্যা জানি না, তবে খবরটা একটু যাচাই করে দেখতে পারিস। আমি বললাম কী খবর? মা বলে আমাদের পাশের বাড়ির ফারবেজ ওর আবার মানে দোকান আছে আর কি, মুদির দোকান আছে, তা বলে ফারবেজ নাকি তোর বউ মনিরে বিয়ে করতেছে, এরকম খবর একটা পাইছি। আমি বললাম ফারবেজ? তো ফারবেজ আবার আমার থেকে একটু ছোট আর কি, আমার বয়সী আবার একটু ছোটো, আমার সাথে খুব বেশি একটা কথা বলি না, ছোটোবেলা থেকে ওর সাথে আমার সম্পর্ক ভালো না। পরে আমি বললাম যে ফারবেজ মানে কি বলো তুমি এটা? ফারবেজের সাথে তো আমার বউ কোনোদিন আমি কথা বলতেও দেখি নাই। আমার মা বলে আমরাও তো জীবনে কোনোদিন ফারবেজের সাথে তোর বউরে কথা বলতে দেখি নাই, কিন্তু এই ফারবেজ খবর পাইলাম তোর বউরে বিয়ে করতেছে, এবং বিয়ে করে সে তোর বউরে নাকি শহরে রাখবে। আমার মা বলে বাবারে বাবা, এখন তাহলে মনে হয় সত্যিটা বের হয়েছে, মূলত তোর বউ ওই ফারবেজের সাথে মনে হয় পরকীয়ায় ছিল, এবং ফারবেজের সাথে পরকীয়ায় থাকার কারণে সে তার মেয়েরও মেনে নেয় না, তোরও মেনে নেয় নাই, যার জন্য সে ফারবেজের কাছে চলে গেছে বা ফারবেজকে বিয়ে করছে। খবর পাইছি বিয়েও নাকি করে ফেলছে। মা বলে তুই একটু খবর নিয়ে দেখ। মানে এটা শোনার পর আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। কিরে তারে আমি কোন জায়গা থেকে উঠে আনলাম, কোন জায়গা থেকে তারে আমি উঠে আনলাম, আর আজকেও আমার সাথে এরকমটা করলো, মানে আজকে আমার এইভাবে ধোঁকা দিল, আমার সাথে এইভাবে চিটিং করলো, ওরে আমি কোন জায়গা থেকে উঠে আনলাম। এবং ও তো একটা পাড়ার মেয়ে ছিল, মানে মনে মনে বলো ও তো একটা পাড়ার মেয়ে ছিল, একটা পাড়ার মেয়ের আমি স্ত্রীর মর্যাদা দিলাম, একটা ইসলামিক ধর্মীয় পরিবারে জায়গা দিলাম, এরপরে ও কীভাবে পারলো এই কাজটা করতে, মানে ও কীভাবে পারলো, কোনোভাবেই মনটারে মানাইতে পারতেছি না ভাই। এবং তখন খোঁজখবর নিতে শুরু করি, এবং খোঁজখবর নিতে নিতে একটা পর্যায়ে জানতে পারি যে আসলে এই ঠিক ও আমাদের পাড়ার ছেলে পারভেজের সাথে, দোকানদার পারভেজের সাথে ও শহরে ঘর ভাড়া করে থাকে, ওইখানে ওর বিয়ে হয়েছে, মানে পারভেজ ওকে শহরে নিয়ে গেছে। তখন মানে মনে হলো যেন এই মেয়েটার যদি আমি কোনোদিন রাস্তার পাশে পাই আমার গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো। মানে পৃথিবীতে মানুষ খারাপ হয়, এরকম খারাপ হয় না। আমার এরকম ফুটফুটে একটা সন্তান, মানে আলোর চেহারার দিকে তাকাই থাকতে মন চাইবে আমার মেয়েটা, মানে আমার এরকম একটা ফুটফুটে সন্তান রেখেও কীভাবে পারলো এরকম একটা কাজ করতে। মানে তখন আমি প্রচুর নেশা করতে শুরু করি, মানে নেশা করি তো আমি কিন্তু একটা সিগারেটও খাইতাম না ভাই। এবং এরপরে হলো কি যে আমি সিগারেট ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারি না, মানে সিগারেট থেকে শুরু করে যত ধরনের নেশা আছে সব করি, এবং ওই খারাপ কাজগুলোতে যাই, বিভিন্ন মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছি। যে মেয়ে আমার কাছে মনে হলো যেন মেয়ে যারটাই খারাপ, মানে এরকমটা মনে হলো আর কি। এবং মনে হওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন করে থাকতে থাকতে একটা পর্যায়ে মানে এলাকার কিছু মানে যেখানে ডিপুতে আমি যে ডিপুতে ছিলাম ওই ডিপুর কিন্তু আমি তখন একটা ভালো অবস্থানে চলে যাই, একটা ভালো অবস্থানে টাকা পয়সা যা ইনকাম করতেছি সব কিন্তু নেশা করে উড়াই দিচ্ছে, আমার কাছে কিন্তু কোনো ইয়ে নাই, জমানো টাকা নাই। আর আমার বড় ভাইয়া বাবা তখন এখন বাসায় থাকে, সবাই বাবারা টাকা পয়সা দেয়, আমিও দিই। আর বড় 2 ভাইয়া চাকরি করে, আর আলাদা আলাদা থাকে বনিয়া। আমার মার সাথে আমার মেয়েটা থাকে, আর আমার আব্বা থাকে। পরে হইলো কি দেখলাম যে
মানে আমি আর কোনোভাবে পারতেছি না। আব্বা আম্মা বলে বিয়ে কর, আমি বললাম না আমি বিয়ে করবো না, মানে আমি বিয়ে করবো না, আমি যতক্ষণ না পর্যন্ত মনিরে একটা কঠিন শাস্তি দিতে না পারি ততক্ষণ পর্যন্ত বিয়ে করবো না। এরকম করতে করতে ওই ডিবোতে থাকা অবস্থা কিছু মানে আপনার কিছু মানে চেষ্টা পোলাপাইন আছে না, ওই চেষ্টা পোলাপাইনের সাথে আমার পরিচয় হয়। চেষ্টা পোলাপাইনের সাথে পরিচয় হওয়ার পরে ওই পোলাপাইনের সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, এবং বন্ধুত্ব হওয়ার পরে ওই পোলাপাইনগুলো আমার বলে ভাই মেয়েটার একটা শিক্ষা দেন, যারে পাড়ার থেকে আপনি বিয়ে করে নিলেন সে আপনার এভাবে অপমান করছে, মেয়েটার একটা শিক্ষা দেন। আমি তখন চিন্তা করলাম যে মেয়েটারে বিক্রি করে দিব। আমাদের এখানে কিছু মাফিয়া থাকে বর্ডার সাইডে, আপনাদের ওই বর্ডারের ওইদিকে কিছু মাফিয়া থাকে যারা মেয়ে কিনে, মানে ট্রাকে অনেকেই এরকম মেয়েটে উঠায় বিভিন্ন হোটেল থেকে এমনি এমনি উঠাইয়া, বা অনেক সময় রাস্তার মধ্যে পাইলেও জোর করে নিয়ে বিক্রি করে দেয়, মানে এরকম অজ্ঞান করে হাত পা বেঁধে বিক্রি করে দেয় এরকম। তো এরকমভাবে হচ্ছে মানে মেয়েরে সেল করে, মানে সেল করে দেয় বর্ডারের ওইখানে গিয়ে মাফিয়াদের কাছে। তো আমার পরিকল্পনা মাফিয়াদের কাছে আমি ওরা সেল করে দেবো, মানে মাফিয়ার হাতে ওরা উঠাই দেবো। ওই যেহেতু আমার জীবন নষ্ট করছে তাইলে আমি ওরা ফারভেজের সাথে ভালো থাকতে দিব না। আর যে ফারভেজরে বিয়ে করছে আমার নিজের মান সম্মানই তো শেষ, আমার এলাকাতে মান সম্মান গেছে না। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ও ফারভেজকে বিয়ে করে কখনোই আমাদের গ্রামে আসে নাই, এবং ও যে ফারভেজকে বিয়ে করছে খুবই গোপনে করছে, কাউরেই জানায় নেই। আমার আম্মা শুধু কেমনে কেমনে যেন খবর পাইছে, বাট আমাদের এলাকার অন্য কেউ এই বিষয়টা তেমন করে জানেও না। আমি অনেকের সাথে কথাবার্তা বললাম, অনেকেই জিজ্ঞেস করলাম, অনেকেই বলে এই বিষয়ে তারা জানেই না যে ফারভেজ যে মনিরে বিয়ে করছে, খুব গোপনে বিয়ে করে মনিরের শহরে রেখে দিছে আর কি। তো শহরে যে বাসা রাখছে ওই বাসার ঠিকানা নিলাম, এবং ঠিকানা নেওয়ার পরে তখন পোলাপাইন লাগাই দিলাম, দিন না পোলাপাইনে ওরা ওইখান থেকে আনতে পারে না, কারণ জায়গাটা একটু পাবলিক প্লেস, তো মানে মোটামুটি মানুষের আনাগোনা ওইখান থেকে ওরা আনা খুব কঠিন। তো আমি ওর নাম্বারটা একদিন ম্যানেজ করছি, ও তখন ফোন ইউজ করতাম, মোবাইল কিনছে মাত্র, মোবাইল ইউজ করতে নাম্বারটা ম্যানেজ করে একদিন ওর নাম্বারে কল দিছি, ওর বাবার কাছ থেকে নাম্বার নিয়েছি, নাম্বার নিয়ে কল দিছি, কল দেওয়ার পর ও রিসিভ করছে। আমি তখন একটু ইমোশনাল হয়ে গেছি, কান্নাকাটি করতেছি যে মেয়েটা কান্না করতেছে তোমার দেখার জন্য, একটু মেয়েটারে দেখতে আসবা। ও কিন্তু আর মেয়েরাও দেখতে আসে না, অনেক দিন হয়ে গেছে ভাই, একটা মা কিভাবে তো পাষাণ হতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে না, নিজের মেয়েটারে পর্যন্ত একটা নজর দেখার জন্য ও আসে না। পরে আমি কি করলাম যে ঠিক আছে, এভাবে ইমোশনালি কথা বললাম, মেয়েটা কান্না করতেছে যে তোমার একটু দেখবে, একটু মেয়েটারে দেখতে আসো। ও বলে মেয়েটারে আমাদের বাসার নিচে নিয়ে আসো, আমি যে বাসায় থাকি ওই বাসার নিচে নিয়ে আসো, আমি একটু আদর করে কোলে নিলে ঠিক হয়ে যাবে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, না মাইক্রোবাস আগেই ঠিক করে রাখছি, মাইক্রোবাসের বেড়ার আগেই বললাম যে এমনি এমনি বর্ডার সাইডে নিয়ে যেতে হবে, আমি সেল করে দিব মাফিয়াদের কাছে। পরে মেয়েটারে গাড়িতে নিছে, গাড়িতে নেওয়ার পরে মেয়ে তো গাড়িতে, আবার ওর বাসার নিচে গিয়ে ওরে ফোন দিচ্ছে, ও তখন নেমে আসে, 3 পিস পরে নেমে আসছে। আসার পরে ও গাড়ির বাইরে দাঁড়ায় আছে, আমি বললাম গাড়ির ভিতরে উঠো, ও বলে না দাও, আমি একটু কোলে লিয়ে তারপর আবার দিয়ে দিই। আর মেয়েটা ওর কাছে যাওয়ার জন্য কান্না করতেছে, এবং একটা পরে যতক্ষণ গাড়িতে উঠছে, গাড়িতে ওঠার পরে আমি তখন দরজাটা লাগিয়ে দিয়ে গাড়িটা লক করে দিছি। গাড়িটা লক করে ড্রাইভারে বলতেছে টান দেন, আমার পিছনে আরও কয়েকজন। ওই তখন পিছনে দেখলো পোলাপাইন বসে আছে, সামনে একজন বসে আছে, তখন ও মানে কিছুই বলতেছে না, মানে একটা হয় না যে ও বুঝতেছে ওরে কিডন্যাপ করতেছে, ওর যে আমি নিয়ে যাবো বা ওর কিছু একটা করবো ও বুঝতেছে, কিন্তু কিছুই করতেছে না। মেয়েটারে কোলে নিয়ে জড়ায় ধরে কান্না করতেছে। পরে কান্না করতে বলে কান্না করতেছিস কেন? বলে কিছু না। আমি যখন মেয়েটারে টান দিয়ে নিয়ে সামনে ড্রাইভারের পাশে যে লোকটা বসে আছে ওনার কোলে দিছে দিয়ে গাড়ির মধ্যে আমার মানে মারতে শুরু করছে, গাড়ির মধ্যে মারতেছি, আর আমার মেয়েটা সামনে থেকে কান্না করতেছে আম্মু আম্মু বলে, কারণ ও তো দেখতেছে যে ওর মার আমি মারতেছি, আমি ওরে মানে আমার ওয়াইফরে মারতেছি, আর মেয়েটারে বলতেছে তোর মায়ের মতো নিকৃষ্ট মানুষ হয় না, তোর মায়ের মতো খারাপ মানুষ হয় না, এই তোর মায়ের মারবো না তো কী করবো, মানে এরকম করে বলতেছি, তুই এরকম মায়ের ঘরে জন্ম নিলি কেন, মেয়েটারে বলতেছি। মাইরা ডাইরা বর্ডারের সাইড পর্যন্ত নিচে, বর্ডারের সাইড নিয়ে যাওয়ার পরে আমি বলে আজকে তোরে বিক্রি করে দিব। ও তখন হাসতেছে, আমি বললাম হাসতেছিস কেন, আজকে তোরে বিক্রি করে দিব। ও বলে দাও। মানে আমি না ভাই তখনও বুঝি না যে কিরে একটা মানুষকে বিক্রি করে দেবো এই লাইনে, মানে ও জানা যে ওইখানে বিক্রি করে দেওয়ার পর ওর সাথে কী হতে পারে, এরপরও ওর ভিতরে কোনো অনুভূতি নাই যে ঠিক আছে বিক্রি করে দেবেন, ঠিক আছে একেবারে ওইখান থেকে বাইন্দা পাহাড়ের কোনায় নিয়ে বর্ডারের সাইডে গিয়া মাফিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। মাফিয়ার কাছে ওরা দিয়ে দেওয়ার পরে মাফিয়ারে কিছু টাকা দিয়েছে, ওই একটা টাকা আমি ধরি নাই, পোলাপাইনগুলো যারা আমার সাথে ছিল এরা টাকাগুলো নিছে। আমি ওখান থেকে চলে আসছি, আইসা মেয়েটারে কোলে নিয়ে আমি ওই গাড়ি দিয়েও যাই না, আমি অন্য একটা গাড়িতে উঠা আমার মেয়েটারে বুকে জড়াই ধরা আমি চিৎকার করে গাড়িতে বসে কাঁদতেছি, এমনভাবে কাঁদতেছি ভাই, মানে গাড়ির প্রতিটা স্টেপ মানে প্রতিটা যাত্রী আমার জিজ্ঞেস করছে ভাই কী হয়েছে। আমার মেয়েটারে বুকে নিয়ে চিৎকার করে কাঁদতেছি। মেয়েটা আমার বলে আব্বু আম্মু কই, আব্বু কও না আম্মু কই। আমি মেয়ের কিছুই বলি না, মেয়েটার বুকে জড়াই ধরা চিৎকার করে কান্না করতেছি, এবং মনে মনে ভাবতেছি আমি এটা কি ঠিক করলাম। আবার মনে হয় যে ওর মতো মেয়ের জন্য এটাই করা উচিত, ওর মতো মেয়ের জন্য এটাই হওয়া উচিত, এটাই হচ্ছে ওর উপযুক্ত শাস্তি। ও একটা বেঈমান, একটা ধোঁকাবাজ, একটা চিটিং, ও আমাকে ধোঁকা দিয়েছে। এরপর আমার মেয়েটারে আমি আমার মায়ের কাছে নিয়ে গেলাম, মায়ের কাছে নিছি,
মার কাছে নিয়ে যাওয়ার পর মা বলে তোর বউরে আনস নাই, তোর বউর সাথে কি হয়েছে? আবার আমার বউ বলতেছে তো পারভেজ রে বিয়ে করছে। আমার মা বলে পারভেজ রে বিয়ে করছে, পারভেজের বাপ মাও বলে বিয়ে করে নাই, পারভেজের বাপ মাও বলে বিয়ে করে নাই। আমি বললাম পারভেজ রে বিয়ে না করলে ওই হোটেলে পারভেজের সাথে থাই কেমনি, কী কেউ এগুলো তুমি মা? এবং সেদিন আমি ওই পারভেজের সাথেও কথা বলি নাই। আমার মেয়েটার আমার মায়ের কোলে দিয়ে আমি তখন আবারও ডিপুতে চলে আসি। এবং ডিপুতে আসার পরে আমি প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করি ভাই, মানে নেশা করতে শুরু করি। এবং প্রতিটা টিপে নেশা নেশা নেশা, মানে নেশা ছাড়া আমার আর কোনো কিছুই নেই। এবং এরকম করতে করতে আমার প্রায় আমার বউকে সেল করে দেওয়ার প্রায় 1.5 থেকে 2 মাসের মাথায় আমার মা মারা যায়। 1.5 থেকে 2 বছরের মাথায় মা মারা যায়। তখন বাবা থাকে। মা মারা যাওয়ার পর আমার মেয়েটার আর দেখার মতো কেউ রইল না। বাবা অনেক অসুস্থ। তখন আমার ভাইয়েরা বলতেছে আমার আব্বারে আমার বড় ভাইয়ে নিয়ে যাবে, বড় ভাইয়া শহরে থাকে, বাবারে শহরে রাখবে, এইভাবে গ্রামে রাখবে না, যেহেতু মা মরে গেছে। তো আমার মেয়েটা তাহলে কার কাছে থাকবে? পরে আমার মেয়েটার আমি শহরে নিয়ে আসছি। আমি ডিপুতে যেখানে থেকে এখানে নিয়ে আসছি। একটা কাজের মহিলা রাখছিলাম, কাজের মহিলা রাখছি মেয়েটারে দেখাশোনা করার জন্য। স্কুলে যাবে, আবার স্কুল থেকে নিয়ে আসবে। আর আমার আব্বা তখন চলে গেছে আমার বড় ভাইয়ের বাসায়, বাড়ি তখন খালি, বাড়িতে তালা মারা। এরপরে হলো কি, ধরেন আমি এরকম করে মানে প্রতিটা দিন ভাই নেশা করতাম, ড্রিঙ্কস করতাম, নেশা করতাম। এবং পুরো ড্রিঙ্কসের উপরে গাড়ি চালাইতাম, পুরো নেশার উপরে গাড়ি চালাইতাম। মানে চাচ্ছিলাম না যে জীবনটা রাখতে, এবং যেটা চাচ্ছিলাম মনে হয় আল্লাহ সেটাই করছে। একদিন আমি কুমিল্লার কাছাকাছি একটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করি, এবং এমনভাবে অ্যাক্সিডেন্ট করি, এবং ওই অ্যাক্সিডেন্টে আমি 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 ভেবেছিলাম যে আমি নিশ্চিত মারা যাব, মানে একদম মুখামুখি অ্যাক্সিডেন্ট হয়। তো আমার যখন জ্ঞান ফিরে, আমি তখন থেকে আমি একটা মেডিকেলের সামনে শুয়ে আছি, আমার পা 2টা ব্যান্ডেজ করা। তো আমার জিজ্ঞেস করতেছে এখানে যে আপনার ঠিকানা কি বলে। তা আমি তখন আমার বাবার ফোন নাম্বারটা মুখস্থ ছিল, বাবার মোবাইল নাম্বারটা বলছে। বলার পরে ওখানের একটা লোক তখন আমার আব্বারে কল দিছে। কল দেওয়ার পরে আমার আব্বার কাছে তখন খবর গেছে। আমার আব্বা তখন ভাইদেরকে পাঠাইছে। আমার ভাইরা তখন ওই কুমিল্লার মেডিকেল থেকে আমাকে রিসিভ করে চিটং মেডিকেলে নিয়ে যায়। এবং চিটাং মেডিকেলে নিয়ে যাওয়ার পরে চিটং মেডিকেলের ডাক্তার আমার অপারেশন করে, এবং অপারেশন করে ডাক্তার বলে আমার 2টো পা রাখা সম্ভব না, মানে 2টো পা একদম কিছুই নাই, টোটালি নাই, একদমই নাই, মানে একদম চুরমাচুর হয়ে গেছে ভেঙে। তো রড দিয়ে রাখা যাইতো, যদি রড ঢুকানো যাইতো ভিতরে তাহলে রাখা যাইতো, কিন্তু ও তো অনেক টাকার প্রয়োজন। এত টাকা কে দিবে আমাকে? আমার ভাইয়েরা তো আর আহামরি কোনো ইনকাম করে না, দুজনে আলেম মানুষ, একটা হুজুর আর কত টাকায় বেতন পায়। শেষ পর্যন্ত হলো কি, আমার পা 2টা কেটে ফেললো। এবং পা 2টা কেটে ফেলার পরে আমার ট্রাক চালানো বন্ধ হয়ে গেল। এবার নতুন মেয়েটারে নিয়ে শহরের মধ্যে থাকি। আমার যারা আমার সহকারী ছিল, ড্রাইভার, সিনিয়র জুনিয়র যারা ছিল, এরা অনেকে সাহায্য সহযোগিতা করছে। তখন এরকম হয়েছে যে আমি নেশা ছাড়া থাকতে পারতাম না, মানে নেশা করাই লাগতো। বিশ্বাস করবেন, আমি জানি না সবাই আমাকে খারাপই ভাববে, আমি তারপরেও বলি, আমার পঙ্গু হওয়ার পর আমার সাহায্য করতে মানুষ যে টাকা দিত, আমি সেই টাকা দিয়ে নেশা করতাম। কারণ নেশা ছাড়া থাকতে পারতাম না, নেশা ছাড়া পাগল হয়ে যেতাম। মানে একদিন নেশা না করলে নিজের মাথার চুল নিজে টেনে ছিঁড়ে ফেলতাম, এইরকম একটা অবস্থা হয়ে যায়। এবার এরকম করে প্রায় 1.5 থেকে 2 বছরের মতো মেয়েটারে নিয়েছিলাম। 1.5 থেকে 2 বছরের মতো আমার মেয়েটারে নিয়ে ওভাবেই আমি আসি, 1.5-2 বছর এভাবেই আসি। আমার আর কোনো কেউ খবর নিতেছে না। 1.5-2 বছর লাইক ভাই 3 বছরের মতো হবে, 3 বছরের কাছাকাছি। এবং একটা পর্যায়ে হলো কি যে আমার বাবা আমার খবর নেয় না, ভাইরাও টুকিটাকি টাকা দিত, তারাও দেয় না। এবং ডিপু থেকে যে টাকাগুলো পাইতাম মাঝে মাঝে কেউ টাকা দিত, ওরাও দেয় না। একটা পর্যায়ে দেখা গেল যে আমি একেবারে অসহায় হয়ে পড়ছি। তো প্রথম দিকে ডিপুর সামনে আমি বসতাম, যে ড্রাইভাররা গাড়ি নিয়ে যাইতো, যাওয়ার সময় কিছু টাকা দিয়ে যেত আমার ভিক্ষা, এবং আসার সময় আরও কিছু টাকা দিত। মানে ওই ডিপুর সামনেই তখন আমি মানে বসে থাকতাম আর কি, একটা বাটি নিয়ে, ওখানেই তখন ভিক্ষা করি। তো এরকম করতে করতে আমার এক জুনিয়র একদিন আমারে মানে ওরে আমি ড্রাইভিং চালানো শিখাইছি আর কি, এবং কোনো টাকা নেই না, ও খুব গরিব ছিল। একদিন সিগারেট খাইতে খাইতে সিগারেটের যেই মানে অবশিষ্ট অংশটা, ওইটা আমার বাটির মধ্যে দিয়ে গেছে, ভিক্ষার বাটিতে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে মানে তখন মনে খুব খারাপ লাগলো যে না, আমি এটা আর করবো না, মানে এখানে আর ভিক্ষা করবো না, এটা অপমান হলাম। পরে এখান থেকে আর ভিক্ষা করি না, পরে জিসির ওইদিকে চলে যাই। জিসির এখন তো আপনার ফ্লাইওভার হয়েছে, ওই সময় ফ্লাইওভার ছিল না, তো নিচের মধ্যে ভিক্ষা করতাম। নিচের মধ্যে জিসির ওই মোড়ে বসে বসে ভিক্ষা করি, এবং প্রতিনিয়ত ওখানে ভিক্ষা করি। আমার ভাইরা মাঝে মাঝে আইসা আমার দেখা যাইতো, কিন্তু কি করবে, মানে ভাইদেরও তো ওরকম সামর্থ্য নাই, বউ আছে, বাচ্চা আছে, এদেরকে নিয়ে চলতে পারে না, আবার আমারে কেমনে নিয়ে যাবে। ভাইয়ার আসতো, মাঝে মাঝে টাকা পয়সা দিত, সাহায্য করতো যতটুকু করতো, কিন্তু আমি ভিক্ষা করতাম। একটা কাজের মহিলা রাখছি, ওই মহিলাটা আইনা আমারে এখানে বসায় দেওয়া যাইতো, আবার আমার এখান থেকে গাড়ি করে নিয়ে যাইতো, ঘরে নিতে আমার মেয়েটার আমি পড়াইতাম, মেয়েটারা রাখতাম। এরকম করেই তখন চলতেছি দীর্ঘদিন, এই ভিক্ষার উপরেই থাকি। দীর্ঘদিন পরে একদিন আমার ভাই আমারে কল দিছে, আমার বড় ভাই আমার কল দিয়ে বলতেছে, আলাউদ্দিন একটা গাড়ি ঠিক করে আমার বাসায় আয়। ভাইয়া তখন শহরে থাকে। আমি যখন বলি কেন ভাইয়া,
পরে বলতেছে আয়, তে আইলে বলবো। আমি তখন বললাম যে তুই এখনই তো বলতে পারো। ভাইয়া বলে আয়, বলে তোর মেয়েটারে নিয়ে আসিস। পরে মেয়েটারে নিয়ে গেলাম। মেয়েটারে নিয়ে যাওয়ার পরে আমার মেয়েটারে নিয়ে গেছে। মেয়েটারে নিয়ে পরে ভাইয়া বড় ভাইয়ের বাসায় গেছে। বড় ভাইয়ের বাসায় যাওয়ার পরে বড় ভাইয়া গেট খুলছে। পরে আমি ওই যে হুইল চেয়ার করে ভাবি তখন আমার ভিতরের দিকে টাইনে নিল, এবং ভাবি ভিতরে টাইনে নেওয়ার পরেই আমি দেখলাম যে ভাইয়ার ওই সোফার উপরে আমার বউ মনি বসে আছে, যাকে আমি মাফিয়াদের হাতে তুলে দিয়ে আসছিলাম আজ থেকে বহু বছর আগে। মনিকে দেখার পর আমি তখন নিচের দিকে তাকিয়ে আসছি। আমার মেয়েও তার মারে আর চিনে না, আমার বহু বছর হয়ে গেছে তো মেয়ে চিনতেছে না। পরে মনি গিয়ে আমার মেয়েটারে কোলে নিচ্ছে, কোলে নিয়ে বলতেছে আমি তোমার আম্মু, আমারে ভুলে গেছো? তার মেয়ে আম্মু বলে কান্না করে দিচ্ছে, চিৎকার করে কান্না। তখন মেয়ে মোটামুটি বড় হয়ে গেছে। আমি হুইল চেয়ারে বসে আছি, নিচের দিকে তাকিয়ে আসি। বড় ভাইয়া বলে তুই আজকে থেকে আর ভিক্ষা করা লাগবে না, তুই আমার বাসায় থাক, বাসায় খাবি। আমি বললাম আপনি নিজেই তো চলতে পারেন না, 3 মাসে 1 মাসের বাসা ভাড়া দিতে পারেন না, তা আমি রাখলে আমারে খাওয়াইবেন কেমনে? আমার ভাইয়া বলে এই নিয়ে তোর চিন্তা করা লাগবে না, তুই আমার বাসায় থাকিস। আমি বললাম যে ভাইয়া আমি আপনার বাসায় থাকবো না। ভাইয়া বলে না আমার বাসায় থাকবি, যেতে পারবি না। আমি কিন্তু আর মনির সাথে কথা বলি না, আমি মনির সাথে কথা বলি না, এবং মনিও কিন্তু আর আমার সাথে কথা বলে নাই। আমি এটার আদর টাদর কইরা মনি তখন বেরিয়ে চলে গেছে। মানে আমি তখন অবাক। ভাইয়া আমার বলতেছে তুই আমার বাড়িতে থাকবে, ভিক্ষা করা লাগবে না, তোর মেয়েরা আমার মেয়ের সাথে ভর্তি করাবো। তারপরে দেখলাম কি যে ভাইয়া করলো কি আমারে ভাইয়ার সাথেই মানে ওই বাড়িতে বাসায় রেখে দিল, আমার মেয়েটার ওইখানে একটা স্কুলে ভর্তি করা দিচ্ছে আমার ভাইয়া। তে আমার খরচ বরচ সব কিছু ভাইয়া দিতেছে। ভাইয়ারে বললাম যে মনি কোত্থেকে আসছে? ভাইয়া বলে আমার নাম্বার কেমনে কেমনে ম্যানেজ করছে, কইরা আমাদের বাসায় আসছে, আইসা বলছে তার মেয়েরে দেখতে ইচ্ছে করে, তার মেয়েরে দেখার জন্য আসছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। এভাবে 3 মাস কেটে গেল, 3 থেকে 4 মাসের মতো কেটে গেল আমি ভাইয়ের বাসায়। তো যেই ভাইয়া কোনোদিন আমি বাসায় আসলে আমাকে 1 প্লেট ভাতও দিত না, অথচ সেই ভাইয়া আমার মেয়েরে আর আমার যে পরিমাণের আদর যত্ন ভালোবাসতে সেটা বলার মতো না। অবাক বিষয় যে কী ব্যাপার, আমাদেরকে তো এত ভালোবাসতেছে কেন? পরে আমার আব্বা তো অসুস্থ, আব্বার সময় ঘরে না, গোপনে গোপনে আব্বার কাছ থেকে খবর পাইলাম আমার বউ মনি নাকি আমার ভাইয়ারে মাসে মাসে টাকা দেয়, আমার বড় ভাইয়ারে আমার বউ মনি টাকা দেয়। আব্বা আমারে বললো, আমি তো শোনার পর অবাক, কিরে মনি টাকা দিবে কেন? এই যে মনিরে আমি মাফিয়ার কাছে বিক্রি করে দিছে, ওইটা আমার মামলা করার কথা, আমার মামলা না কইরা ও আমার কেন টাকা দিতেছে? আমার আব্বারে নাকি টাকা দিতেছে, আমার বড় ভাইয়ের টাকা দিতেছে, আব্বু শুনছে। পরে আমি আমার বড় ভাইয়ের মোবাইল থেকে খুব গোপনে ভাবিরকে দিয়া মনির নাম্বারটা নিয়েছি। নাম্বার নেওয়ার পরে একদিন কল দিছি রাতের বেলা, তখন আপনার প্রায় রাত্র 12:30 কি 1টার মতো বাজে। কল দিছি, আমি হ্যালো বলার পরে নীরবে নীরবে কান্না করতেছে। ও যে কান্না করতেছে, ওর কান্নার শব্দটা আমি শুনতে পাচ্ছি, এবং আমিও আমার এখানে কান্না করতেছি। ও কান্না করতেছে ওই পাশে, আমি কান্না করতেছি এই পাশে। পরে আমি বললাম আমি তো কান্না করার জন্য কল দিই নাই, একটা কথা বলার জন্য কল দিছিলাম, বলা যাবে? বলে হ্যাঁ বলেন। আমি বললাম আমি আপনার এত ক্ষতি করলাম, আপনার জীবন নষ্ট করে দিলাম, আপনার একটা মাফিয়ার কাছে বিক্রি করে দিলাম, এরপরেও আপনি আমারে টাকা পয়সা দিতেছেন, আমারে চালাইতেছেন, আমার মেয়েরে চালাইতেছেন, আপনি তো আমার উপরে প্রতিশোধ নেওয়ার কথা, প্রতিশোধ নিলেন না কেন? ও বলে না আমি যেটা করেছি আপনি তো আমাকে সেটা শাস্তি দিয়েছেন, আপনি আমাকে কোন জায়গা থেকে উঠে আনছেন, এরপর আমি আপনাকে ধোকা দিয়েছি, তো আপনি কি আমার সাথে এটা করা উচিত না? তো এটাই আপনি করেছেন। আমি বললাম যে মাফিয়ার কাছে বিক্রি করছে, ওখান থেকে বের হইছ কেমনে? ও তখন বলে আমি তো এই মাফিয়া লাইনে বহু বছর ধরে, 1 দিন 2 দিন না, আমি তো এই লাইনে চালু, যে লাইনে আমি চালু ওই লাইনে কি আর আমাকে ধরে রাখতে পারবে? আমাকে ধরে রাখতে পারেনি, আমি যেমনে পারি আল্লাহর রহমতে চলে আসছি। আমি বললাম তো আমার টাকা পয়সা দিতেছো, টাকা পাইতেছো কই? বলে আমি একটা চাকরি করি, আর চাকরিও বলতে পারো বা ব্যবসাও বলতে পারো। আমি বললাম চাকরিও ব্যবসাও মানে বুঝে নেয়। ও বলে যাই হোক একটা ব্যবসা করি, হালাল পথে 2 টাকা ইনকাম করি, ওইখান থেকে কিছুটা তোমারে আর তোমার মেয়ের জন্য দিই। আমি বললাম বিয়ে বসছো? বলে না বিয়ে বসে নেই। তখন খুব খারাপ লাগলো, খারাপ লাগার পর আমি বললাম মনি আমি সরি, আমারে মাফ করে দিও, আমি আসলে অপরাধ করে ফেলছি, অন্যায় করে ফেলছি, তোমার সাথে আমার এরকমটা করা ঠিক হয় নাই। ও তখন আমাকে বলতেছে না আমিও সরি, আমারে মাফ করে দিও। আমি বললাম মনি এত ভালোবাসার পরেও তুমি কেন আমারে ছেড়ে গেলা? ও আমারে বলে তোমাকে তোমার বাবা মায়ের কাছে রাখার জন্য। আমি বললাম মানি আমারে আমার বাবা মায়ের কাছে রাখার জন্য তুমি আমারে ছেড়ে গেলা, তাও পারভেজের মতো একটা লোককে বিয়ে করলা? ও বলে না আমি তো পারভেজকে বিয়ে করি নাই। তো বললাম পারভেজরে বিয়ে না করলে পারভেজের সাথে হোটেলে মানে তোমরা নাকি রুম ভাড়া করছো, স্বামী স্ত্রী পরিচয়? বলে হ্যাঁ
স্বামী স্ত্রী পরিচয় রুম ভাড়া করেছি, কিন্তু আমি তো পারভেজকে বিয়ে করি নাই। আমি বললাম, তুমি বিয়ে না করে পারভেজের সাথে অবৈধ সম্পর্কে থাকতে? ও বলে, হ্যাঁ, এটা তো বহু বছর দূরে থাকতেছি। আমি বললাম, পারভেজের সাথে? ও বলে, হ্যাঁ। আমি বললাম, এগুলো তুমি কি বলতেছো? আমার আব্বা আম্মা বলতেছে কোনোদিনও পারভেজের সাথে তোমাকে দেখে নাই। ও বলেন, না, আমি 2 দিন পর পরে পারভেজের সাথে হোটেলে যাইতাম এবং যাইতে বাধ্য হতাম। আমি বললাম, কেন তুমি পারভেজের সাথে হোটেলে যেতে বাধ্য হতা কেন? ও বলে, আজকে তো আর তুমি শুনলে কোনো সমস্যা নাই, বা তাই আজকে তোমার বলি। আমি বললাম, বলো। ও বলে, জানো, বিয়ে করার কিছুদিন পর আমার মেয়েটা তখন আমার বুকের দুধ খায়। বুকের দুধ ছাড়া ছাড়া অবস্থায় ওই সময় এই পারভেজের দোকানে আমি যে কোনো কারণে যাই, এবং যাওয়ার পরে পারভেজ আমাকে দেখে, এবং দেখার পরে পারভেজ আমাকে চিনে যায়। আমি বললাম, মানি? বলে, হ্যাঁ, পারভেজ আমাকে চিনে যায়, এবং চিনে পারভেজ আমার কাছে চিঠি লেখে এবং সরাসরি আমার সাথে দেখা করে পারভেজ আমাকে বলে যে, আমি চিনে গেছি আপনি কে। আমি যে হোটেলে খারাপ কাজ করতাম ওই হোটেলে পারভেজ অনেকবার গেছে, হয়তো তুমি দেখো নাই। পারভেজ অনেকবার গেছে এবং আমার সাথে এই কাজ হোটেলে পারভেজ অনেকবার করছে। পারভেজ আমারে বলে যে, তুমি আজকে এরকম একটা ফ্যামিলিতে আসছো, এরকম একটা ফ্যামিলিতে বিয়ে বসে গেছো, অথচ তুমি ওই লেনের মেয়ে। এটা যদি আলাউদ্দিন ভাইয়ের বাবা জানতে পারে তবে কি হবে তুমি কি জানো? তোমাকে তো ওই পরিবার থেকে বের করে দিবে এবং আলাউদ্দিন ভাইকে এক কোপ দিয়ে 2 টুকরা করে ফেলবে, তোমার মেয়েটাকেও মেরে ফেলবে। এই কাজটা তুমি কেন করলা? আমি বললাম, তারপর? ও বলে, তারপর আমি পারভেজ ভাইয়ের হাতে পায়ে ধরে বললাম, ভাই রে, আমার ক্ষতি করেন না, আমি সংসার করতেছি, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো লাইনে চলে আসছি, আমি ভালো থাকতে চাই, আপনি মেহেরবানি করে কাউরে বললেন না। কাউরে যদি বলেন আমার সংসারটা ভেঙে যাবে, আমার সংসারটা আপনি ভাইয়েন না। এটা বলার পরে পারভেজ ভাই তখন বলছে, আচ্ছা ঠিক আছে, আমি কাউরে বলবো না। এই কাউকে বলবো না বলার কয়েকদিন পরেও আমাকে আবারও আসছে, আমার সাথে দেখা করছে রাতের বেলায় করে, আমার বলতেছে যে, কাউকে তো আমি বলবো না, কেউ জানবে না, তবে আমার একটা ডিমেন আছে, আমি অনেক আপনার হোটেলে যাওয়ার পরে খুঁজছি, আমি আর আপনারে পাই নাই, তো আমি আপনার সাথে এই সম্পর্কটা করতে চাই। যদি আপনি আমার কাছে আমারে দেন, তাহলে আমি কাউরে বলবো না। আর আপনি যদি আমারে না দিয়া এটা আলাউদ্দিন ভাইয়েরও জানাই দেন, যদি আলাউদ্দিন ভাইও আমারে জিজ্ঞেস করে বা আলাউদ্দিন ভাইও যদি বিষয়টা জানে, কোনো না কোনোভাবে যদি আপনি আর আমি ছাড়া একটা কাকপক্ষীয় জিনিসটা জানতে পারে, তাহলে কিন্তু ভাবি আমি সিরিয়াসলি আলাউদ্দিন ভাইয়ের বাপেরে বলে দিব, আলাউদ্দিন ভাইয়ের বড় ভাইদেরকে বলে দিব, প্রয়োজনে তাদেরকে আমি ওই হোটেলের ঠিকানাও দিয়ে দিব যে হোটেলে আপনি ছিলেন। আপনার ছবি দিয়ে তারা যদি ওই হোটেলে জিজ্ঞেস করে, তাহলে হোটেলের ম্যানেজার বলে দিবে যে আপনি ওই লাইনের গুরু ছিলেন। আমি বললাম, তারপর? বলে, তারপর আমি অনেকবার চেষ্টা করেছি ওনার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য, অনেকভাবে, শেষ পর্যন্ত পারি নাই। ভেবেছিলাম তোমাকে বলবো, কিন্তু তোমাকে বললেও বা কাজ কি হবে? কোনো কাজ তো হবে না। তোমাকে বললেও জিনিসটা আরও এলোমেলো হয়ে যাবে। তোমাকে যদি বলিও, তারপরেও সে তোমার বাবা মাকে জানাই দেবে। ও আমাকে বলে, এবার শেষ, আর কখনো আমি আপনাকে ডাকবো না। এই কথা বলে 1বার নেয়, 2বার নেয়, 3বার নেয়, এরকম করে দীর্ঘ অনেকগুলো বৎসর আমার সাথে এই ধরনের সম্পর্ক করে যাচ্ছে। একটা পর্যায়ে আমি হাঁপিয়ে গেছি যে এই লোকটা, তোমার সংসার করি, তোমার বউ, মাঝে মাঝে ওই লোকটার কাছে আমাকে যাওয়া লাগে এবং কুকুরের মতো ওই লোকটা আমার শরীর চিবিয়ে চিবিয়ে খায়। একটা পর্যায়ে মনে হলো যেন আমি তোমাকে ঠকাচ্ছি, আমি তোমাকে ধোঁকা দিচ্ছি, যার জন্য আমি তোমাকে না বলি তোমার ঘর থেকে এভাবে চলে আসি। এবং ঘর থেকে চলে আসার পরে চিন্তা করলাম, আমার তো কোনো কিছুই নেই পরিবারে। তুমি চলে যাওয়ার তোমাকে ছেড়ে দেওয়ার পরে বাবা মা আর আমাকে ঘরে জায়গায় দেয় না, আমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। শেষ পর্যন্ত ভেবেছি 1000টা পুরুষের সাথে থাকার চেয়েও ওই বেঈমান পারভেজের সাথেই থাকি। আর ওই আবাসিক হোটেলে না গিয়ে পারভেজের সাথে রাত্রেবেলায় থাকতে শুরু করেছি। এবং সেখান থেকেই তুমি আমাকে কিডন্যাপ করো, বিক্রি করো। আমি সে জায়গা থেকে ফিরে আসার পরে আরেকটা মানুষের সহযোগিতায়, মানুষ বলবো না, একটা ফেরেস্তা বলবো, উনি আমার এই দুঃখের কথাবার্তাগুলো শোনার পরে তার পেনশনের জমান থেকে কিছু টাকা উনি আমাকে দেয়। সেই টাকা দিয়ে আমি একটা ছোটোখাটো ব্যবসা করি এবং তাই দিয়ে যা ইনকাম করি, এই দিয়ে নিজেও চলি, তোমাকেও চালাই। কথাগুলো শুনতে শুনতে কখন যে আমার চোখ থেকে পানি বেয়ে বেয়ে বালিশ ভিজে গেল বুঝতেই পারি নাই। আমি বলছি, মনি, জীবনে একটা দিন তোমার সাথে বাঁচতে চাই, একটা দিন। আমাকে বলে, তুমি চাইলে আমি সারা জীবন তোমার সাথে থাকতে রাজি আছি। একটা পর্যায়ে আমি আবারও সেই মনির কাছে গেলাম আমার মেয়েকে নিয়ে, এবং আজকে অনেকগুলো বৎসর আমার মেয়েরও বিয়ের বয়স হয়ে গেছে, এবং পরিশেষে আমার ঘরে আরেকটা ছেলে সন্তান হয়, আমার ছেলেও বড় হয়ে গেছে, মেয়েরও রিসেন্ট বিয়ে দিব, বিয়ের ঘর আসতেছে, বিয়ে দিয়ে দিব। আর আমার ছেলেটা অনেক বড় হয়েছে,
আর ওই বেইমান পারভেজকে আমি আর পরে কোনো কিছু বলি নাই। ও পরে বিদেশ গেছিল, বিদেশ ছিল অনেক বছর, বিদেশ থেকে এখন দেশে আসছে। ও আর এই বিষয়টা কাউকে বলে না, আমিও বলি নাই। তা আমি আর আমার বউ আপনার গল্প প্রচুর শুনি, অনেক ভালো লাগে। এবং আমি আমার বউ এমন কোনো দিন নেই যে আপনার গল্প শুনি না। আমার বউয়ের একটা দোকান আছে, ওইটা বন্ধ করে এসেই আমরা আপনার গল্প শুনি। আমার মেয়ে মাঝে মাঝে হাসে যে আমরা দুইটা বালিশের মাঝখানে মোবাইলটা রেখে গল্প শুনি, প্রতিদিনই শুনি। তা আমি আমার বউ পরিকল্পনা করলাম যে আপনাকে গল্পটা বলবো, আবার ভাবতেছি মানুষ জেনে যায় কিনা। তারপরে মনে হলো যে আরে আপন ভাই তো মানুষের নাম ঠিকানা বলেন, অনেক সময় অনেক কিছু হাইড করে, তো যদি পারেন আপনি আমাদের নাম ঠিকানা লোকেশন সব কিছু হাইড করে যদি পারেন আমাদের গল্পটা রেকর্ড করেন। আপনার মুখে আমাদের জীবনের এই করুণ ঘটনাগুলো শুনলে আমার আর আমার স্ত্রীর হয়তো একসাথে আবারও একটা কান্নার সুযোগ হবে, কারণ আমরা এখন অনেক সুখে আছি, অনেক দিন ধরে কাঁদি না। যদি আপনার মুখে আমাদের গল্পটা শুনতে পাই আমরা দুজনে মিলে একসাথে কাঁদতে পারবো। আপন ভাই আমাদের গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, জানি না পারভেজ ভাই গল্প শুনে আপনার আলাউদ্দিন ভাই গল্প শুনে কেঁদেছে কিনা, তবে আমি জানি আপনারা অনেকেই লিখবেন যে ভাই চোখের পানিতে বুক ভেসে গেছে। জীবন বড়ই কঠিন, এবং এই জীবন আমাদেরকে ঠিক যতটাই দেয় শূন্যতা, তার চেয়েও বেশি দেয় পূর্ণতা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা আমরা শুধু শূন্যতার গল্পটাই বলে যাই, পূর্ণতা বলি না। আলাউদ্দিন ভাই ওনার জীবনে একটা সময় অনেক কষ্টে ছিলেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক সুখে আছে। এটাই নিয়তি। জীবন কাকে কোথায় কখন কিভাবে কি করবে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাই আজ বলি, সত্যিকারে আল্লাহর পরিকল্পনায় বড় পরিকল্পনা। আপনি সকালবেলা প্ল্যানিং করলেন আপনি এই কাজটা করবেন, দেখা গেল সকালে আপনি অসুস্থ হয়ে গেলেন। আপনি যে অসুস্থ হয়ে বাসা থেকে বেরোতে পারলেন না, এটা হচ্ছে আল্লাহর পরিকল্পনা। আর আপনার পরিকল্পনা ছিল আমি সকালে উঠে কিছু না কিছু একটা করব, যার জন্য আল্লাহর উপরে ডিপেন্ড রাখেন এবং তার পরিকল্পনায় উত্তম পরিকল্পনা বলে মেনে নেন। কখনোই স্বামীর কাছে কোনো কিছু লুকাবেন না, এবং স্বামীদেরকে বলবো কখনোই স্ত্রীদের কাছে কোনো কিছু লুকাবেন না। সম্ভব হলে খোলামেলা আলোচনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখাবো অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।